যে এই যে গতিবিদ্যা, ঠিক আছে, বা এই যে ভেক্টর, এই অধ্যায়গুলা তোমরা সবাই কিন্তু কলেজ লাইফে পড়ছো, বা হচ্ছে অ্যাডমিশনে যারা সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমে পড়ছো, সবাই তো এখান থেকে প্রশ্ন করলে কিছু না কিছু পারবা। তাহলে আমার ক্লাস কেন করবা? মানে এই ক্লাসটা করার বিশেষত্ব কী, কেন তুমি আজকে আমার ক্লাসটা করবা? দেখো, ফিজিক্সে মার্ক কত? ফিজিক্সে মার্ক হচ্ছে 15 মার্ক। ফিজিক্সে মার্ক কত? 15 মার্ক। এই 15 মার্কের মধ্যে অধ্যায় কিন্তু 21টা। ঝামেলাটা কোন জায়গায় বুঝছো কি না? প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে এইটাও গ্যারান্টেড না। মানে এমন অনেক অধ্যায় আছে যেখান থেকে তোমার প্রশ্নই আসবে না। তাইলে মনে করো তুমি বাসায় পড়তেছো, তুমি মনে করো পড়াশোনা করতেছো, ভেক্টর অধ্যায় তুমি রিভিশন দিতেছো 2 ঘন্টায়, গতিবিদ্যা তুমি রিভিশন দিতেছো 2 ঘন্টায়। মানে আগে তো পড়ছো, কোচিংয়ে ফার্স্ট টাইমে পড়ছো, সেকেন্ড টাইমে পড়তেছো, পরীক্ষার আগে মনে করো 1 মাস বাকি আছে, তখনও তুমি এই গতিবিদ্যা মনে করো 2 ঘন্টা ধরে পড়তেছো। তোমার কি মনে হয়, তোমার কি এই প্রিপারেশন ঠিক আছে? আনসার হচ্ছে না, ঠিক নাই। দেখো, বায়োলজিতে 30 মার্ক, অধ্যায় কয়টা? 24টা। কেমিস্ট্রিতে 25 মার্ক, অধ্যায় কয়টা? 10টা। ফিজিক্সে 15 মার্ক, অধ্যায় 21টা। তাহলে এইখানে তুমি যদি প্রত্যেক অধ্যায় 2 ঘন্টা করে পড়ো রিভিশন দেওয়ার টাইমে, ফার্স্ট টাইমে প্রথমবার তুমি সময় নিয়ে পড়ো, সমস্যা নেই, রিভিশন দেওয়ার টাইমে তুমি যদি সময় না কমাইতে পারো, তোমার কিন্তু অন্যান্য সাবজেক্টে গ্যাপ থাকবেই 100%। তুমি লিখে রাখো, তুমি যত ভালো স্টুডেন্টই হও, তুমি যেই সাবজেক্টে মার্ক কম ওইখানে তুমি যদি বেশি সময় দাও, যেই সাবজেক্টে মার্ক বেশি ওইখানে তুমি বেশি সময় দিতে পারবা না রিভিশন টাইমে গিয়ে। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে অধ্যায়টাকে যতটা ছোট করে আনা যায়। ভাই অধ্যায় ছোট করবো কিভাবে? আমি তো বায়োলজিতে তোমাদের দেখাইছিলাম যে কিভাবে ছক করে অধ্যায় ছোট করা যায়, তাই না? কিভাবে পড়া কমানো যায়। একরকম পড়াগুলো একসাথে পড়তে বলছিলাম, সবগুলো অঙ্গাণুর ভৌত গঠন একসাথে পড়ে ফেলতে বলছিলাম। এটা তো বায়োলজির ক্ষেত্রে। ফিজিক্সের ক্ষেত্রে আমি পড়া কমাবো কিভাবে, কিভাবে আমার পড়া সামারি করব, ঠিক কিনা? প্রথমত টপিক ওয়াইজ 1 নাম্বার, সবাই নোট করো, যার যার সামনে খাতা আছে নোট করো, কিভাবে পড়া কমাবা, রিভিশন টাইমে কীভাবে পড়া কমাবা। প্রথমত টপিক ওয়াইজ পড়া পড়তে হবে। রিভিশন দেওয়ার টাইমে ফুল বই এক নজরে না দেখে টপিক ওয়াইজ, যে এই টপিকগুলো আমি রিভিশন দিব, আমি যেগুলো টপিক ক্লাসে পড়াবো এইগুলা, বা যেগুলো সাজেশন টপিকই দিচ্ছে এগুলা, ঠিক আছে? 1টা 2টা 3টা করে এক এক করে আমি টপিক শেষ করব, এবং এই টপিকগুলোর সাথে রিলেটেড প্রশ্নগুলো আমি সলভ করে ফেলবো সাথে সাথে। প্রশ্ন সলভ করার ক্ষেত্রে বা টপিক পড়ার ক্ষেত্রে আমি ফিজিক্স 2 পার্টে পড়বো, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে ম্যাথ। আমি আবারও বলতেছি, অনেকে থিওরি ম্যাথ একসাথে মিলায় পড়ে, ভালো, সমস্যা নাই, তুমি পড়তেছো ভালো, কিন্তু আমার সাজেশন হচ্ছে থিওরি আর ম্যাথ আলাদা করে পড়ো ফিজিক্সের ক্ষেত্রে। কারণ ফিজিক্সে দেখা যায় অঙ্ক আসে কয়টা? 4টা 5টার মতো সর্বোচ্চ, আর বাকিগুলো থিওরি। তাহলে থিওরি তুমি যদি আলাদা পড়ো, ম্যাথ তুমি যদি আলাদা পড়ো, তুমি কনফিডেন্সের সাথে হলে ঢুকতে পারবা যে আমি থিওরিও সব পড়ে আসছি, ম্যাথও সব পড়ে আসছি। তুমি যদি দুটো একসাথে মিলায় পড়ো, দেখা যাবে এমন অনেক অধ্যায় আছে যেটাতে তোমার ম্যাথ বেশি পড়া হয়েছে, থিওরি পড়া হয় নাই। আবার এমন অনেক অধ্যায় থাকবে যেটা থিওরি বেশি পড়া হয়েছে, ম্যাথ কম পড়া হয়েছে, এমন হইতে পারে। তোমরা যারা এর আগে পরীক্ষা দিতে তোমরা জানো। এই জন্য অধ্যায়গুলোর থিওরি আলাদা করে পড়বা, ম্যাথ আলাদা করে পড়বা। আমাদের ক্লাসগুলো আমরা এভাবেই ডিজাইন করছি। দেখো, এই ক্লাসে যে কটা টপিক রাখছি এগুলো সব থিওরি টপিক। এগুলো কি টপিক? থিওরি টপিক। যারা আমাদের রুটিন দেখছো, রুটিনে কিন্তু আমরা মেডি ম্যাথের জন্য আলাদা ক্লাস রাখছি, ম্যাথের জন্য আলাদা ক্লাস। তার মানে আজকের ক্লাসে আমরা কিন্তু শুধু থিওরি কভার করব, ম্যাথের জন্য কিন্তু কমপ্লিটলি আলাদা ক্লাস। কীরকম আলাদা ক্লাস? এটাও কিন্তু আমরা নিয়ে আসছি। দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য যেই বই বা পিডিএফ যেটাই বলো, আমাদের তো এটা বই প্রিন্টেড ভার্সন আছে, এই হচ্ছে বই, ঠিক আছে? ফিজিক্স মেডি ম্যাথ খাতা, এটা থেকে আমরা ক্লাস নিব। ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা 3 ভাগে ভাগ করছি এবং সেকেন্ড পেপার আমরা 4 ভাগে ভাগ করছি। মানে মোট 7টা ক্লাস হবে তোমার ফিজিক্সের মেডি ম্যাথের উপর। থিওরি ক্লাস তো হচ্ছেই, প্রত্যেকটা অধ্যায়ের জন্য তো আলাদা ক্লাস পাচ্ছই। ম্যাথের জন্য আমরা আলাদা 7টা ক্লাস নিচ্ছি ভাগ করে করে। এই বইয়ে যা যা আছে এই জিনিসগুলো আমরা সলভ করে দেবো। এই বইয়ে যা আছে এটাই তা, এই যে এই বইয়ে যেগুলো আছে না, এই বইয়ে যেগুলো আছে এটাই কিন্তু এইখানে। তো কি কিভাবে সাজাইছে আমরা দেখো। গতিবিদ্যা প্রথমত টাইপ 1 নিউটনের গতিসূত্র, এর ভিতরে কিছু ম্যাথ। এরপরে দেখবা হচ্ছে আমাদের এই যে টাইপ 2তে প্রাস নিয়ে কিছু ম্যাথ। এরপর দেখবা হচ্ছে টাইপ 3তে হচ্ছে আমাদের প্রাসের পরে দেখবা ঘূর্ণন গতি নিয়ে কিছু ম্যাথ। তো এরকম মানে প্রত্যেকটা টাইপের আন্ডারে আমরা কিন্তু
যথেষ্ট রকমের প্রশ্ন রাখছি, এবং এই যে গুলি ও দেয়ালের ম্যাথ দেখতে পাচ্ছ। তো এই যে এখানে ফাঁকা স্থানগুলো কে লিগা, ফাঁকা স্থানগুলো কেন ভাইয়া? সবগুলা প্রশ্ন তো একসাথে দিতে পারতেন বইয়ের মধ্যে, ভাইয়া ফাঁকা স্থান কেন? এখানে ফাঁকা স্থান কেন? আনসার হচ্ছে, তোমরা যদি যাদের কাছে খাতা আছে বা বই আছে তারা তো প্র্যাকটিস করবাই, এই জায়গাগুলোতে খাতা প্র্যাকটিস হিসেবে ব্যবহার করবা। পরীক্ষা হলে যেহেতু জায়গা কম, পরীক্ষা হলে প্রশ্নে ফাঁকে ফাঁকে অঙ্ক করতে হবে, তো এই জন্য এখানে অল্প জায়গা দেওয়া। আর আমি যখন তোমাদের করাবো এই জায়গাটাতে সলভ করাই দিব ছোট্ট করে, মানে কীভাবে তুমি ছোট্ট জায়গায় সলভ করতে পারো আমি দেখাই দিব টেকনিক সহ এবং হ্যান্ড ক্যালকুলেশন সহ। তাহলে বুঝতে পারছো, ফিজিক্স ভালো করার জন্য 1 নাম্বার বললাম যে তোমার পড়া গুছায় ফেলতে হবে। তোমার যে 21টা অধ্যায় পড়া ছোট করে আনতে হবে, যাতে একটা অধ্যায় তুমি আধা ঘন্টায় রিভিশন দিতে পারো। তুমি যদি শুরুতেও 2 ঘন্টা পড়ো, পরীক্ষার আগেও 2 ঘন্টা পড়ো, দেখা যাবে অন্য সাবজেক্টে দুর্বলতা রয়ে গেছে, কারণ এখানে মার্ক কম। ঠিক আছে, তাহলে প্রথমত কি করতে হবে, পড়া গুছায় আনতে হবে। কিভাবে গুছাবো? টপিক ওয়াইজ পড়তে হবে। অধ্যায় কিভাবে পড়তে হবে বাচ্চারা? টপিক ওয়াইজ পড়তে হবে, টপিকগুলো আগে শেষ করে ফেলতে হবে। থিওরি ম্যাথ আলাদা পড়বো, থিওরি শেষ করে তারপরে ম্যাথে যাব। ম্যাথের জন্য হেল্পফুল হবে এই খাতা, আর যারা কোর্সে আছে তারা তো এটার PDF পেয়ে যাবে, আলাদা করে এটা কেনার ব্যবস্থা আছে, কেউ কিন্তু চাই পরে নক দিও, এটা নিয়ে পরে কথা, সমস্যা নেই। তো এই যে ফিজিক্সের ক্ষেত্রে ভালো করার 3টা উপায় বললাম, আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আশা করি ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে, বন্ধুদের মেনশন করে দিয়েছো, লাইভটা শেয়ার করে দিয়েছো, আমি আশা করব। তো কি কি টপিক পড়তে হবে গতিবিদ্যায়? প্রথমত হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি, এর উদাহরণ, এটা পরীক্ষা আসে। গতি সংক্রান্ত রাশি ক্লাস 9-10 পড়া, আমি জাস্ট তোমাদের মনে করাই দিব এবং শিখাই দেবো যে কোন ধরনের প্রশ্ন আছে। মানে তোমরা এগুলো সবার মুখস্থ আছে আমি জানি, এগুলো সবার মুখস্থ, জাস্ট আমি তোমাদের প্রশ্নের টাইপটা ধরাই দিব। গতির সমীকরণ আছে কিছু, প্রাস খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাস, পরন্ত বস্তুর সূত্র। এই অধ্যায়ের সাথে আবার মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ও আছে, এটা ডাবল টপিক আমাদের ফার্স্ট পেপারে। সুষম বৃত্তীয় গতি, এটা আর কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই যে 5টা টপিক, মানে 6 থেকে 10। সুষম বৃত্তীয় গতি, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এইটা আবার নিউটনীয় বলবিদ্যায় আছে, মানে বুঝতে পারছো কিনা? পরন্ত বস্তুর সূত্র এইখানে যদি পড়ো মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় পড়া হয়ে যাবে। আবার এই টপিকগুলো যে এইখানে পড়ো নিউটনের বলবিদ্যা অধ্যায় পড়া হয়ে যাবে। তাহলে এই 2টা টপিক হচ্ছে আমাদের বই ডাবল টপিক, একবার পড়লে আরেক জায়গায় পড়া হয়ে যায়। ঠিক আছে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা থেকে MCQ আসে, এই লাস্টে MCQ টপিক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করতে পারি। আমরা ক্লাসটা কীভাবে পড়বো, কী কী জিনিস পড়বো সবাই জানো। আমরা ক্লাসে 2টা জিনিস পড়ি, একটা হচ্ছে দাগানো বই, দাগানো বই থেকে আমরা টপিকগুলো দেখাই দিই, এবং আরেকটা হচ্ছে কন্টেন্ট, তাই না? আমাদের সাবাসের যে নিজস্ব কন্টেন্ট, এগুলো থেকে আমরা পড়াই। তো দাগানো বইয়ের মধ্যে 2 ধরনের বই আছে, অন্যান্য প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গায় দেখে থাকবা, লাল সবুজে দাগানো বই, লাল দাগানো বই, তো এটা তো আসেই, লাল দাগানো বই তো আসে। এর বাইরে আমাদের কোর্সের মধ্যে তুমি এরিয়া মার্কিং পাবা। ওই এরিয়া মার্কিংগুলো কি, যারা বায়োলজি ক্লাস করছো তারা তো জানোই, তাও আমি আবার এখানে বলে দিচ্ছি। এরিয়া মার্কিং হচ্ছে ওই সকল বক্স যেখান থেকে বিগত সালে মেডিকেল, ডেন্টাল অথবা অনুশীলনীতে প্রশ্ন আছে। মানে এই যে লাল দাগ মানে এটা গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে, সামনে প্রশ্ন আসতে পারে, আমরা অনুমান করছি এটা গুরুত্বপূর্ণ। আর সবুজ বক্স মানে কি, অলরেডি প্রুভেন, প্রশ্ন এসে পড়ছে, তার মানে এটা কি আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে লাল দাগগুলো তো সবাই পড়বাই, সাথে কি রিভিশন দেওয়ার টাইমে সবুজ বক্সটা এক্সট্রা গুরুত্ব দিয়ে পড়বা। এগুলো কোথায় পাবো? এগুলো পাবা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে ফ্রি এনরোলমেন্ট করতে পারবা। ওয়েবসাইটে আসলে দেখবা এখানে একটা অপশন আছে, অদম্য 6.0 ব্যাচের 7 দিনের ফ্রি ট্রায়াল কোর্স। এখানে তুমি যখন ফ্রি 0 টাকাতে এনরোল করবা, এখানে তুমি PDF অপশনে ক্লিক করলে দেখবা অলরেডি দেওয়া আছে, এই দেখো ভেক্টর এরিয়া মার্কিং, গতিবিদ্যা এরিয়া মার্কিং, কৌশলের গঠন এরিয়া মার্কিং, মানে এখানে ক্লিক করলেই তুমি এরিয়া মার্কিং PDF পেয়ে যাবা। বুঝতে পারছো? তো সব কিছু ইজি গুছানো, ক্লাস নোট পেয়ে যাবা, এরিয়া মার্কিং PDF পেয়ে যাবা। এখন শুধু মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? তো ক্লাসের শুরুতে আমরা বইয়ে চলে যাব। হ্যাঁ, তো আমাদের শুরুর টপিক কী ছিল মনে আছে? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো ছিল বইয়ের একদম শুরুর টপিক। আমরা একটু দেখবো যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কী। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো জিনিসটা কী? মনে করো তুমি আর তোমার বন্ধু ফোনে কথা বলতেছো, শহরে বা গ্রামে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করতে গেছো। ওকে, তোমার বন্ধু তোমাকে বলতেছে, বন্ধু তুই কই? তুমি বলতেছো যে বন্ধু আমি হচ্ছে একটা গাছের সাথে, আমি একটা গাছের সাথে। এখন বলো তোমার বন্ধু তোমাকে চিনবে কি না? তোমার বন্ধু তোমাকে চিনবে না। আচ্ছা, মানে তুমি কোথায় আছো তোমাকে খুঁজে বের করতে পারবে না। এবার তোমার বন্ধু বললো যে আরও স্পেসিফিক করে বল। তুমি বললা আমি গাছ থেকে
একটা বড় গাছ থেকে 5 মিটার দূরে, এখন কি তোমার বন্ধু তোমাকে বের করতে পারবে? পারবে না, কারণ 5 মিটার দূরে তো সব দিকেই হয়। 5 মিটার দূরে তো এই দিকে হইতে পারে, উত্তর হইতে পারে, দক্ষিণ হইতে পারে, পশ্চিম পূর্ব, যে কোনো দিকে হইতে পারে। তার মানে এখনও তোমার বন্ধু তোমাকে চিনবে না। কিন্তু তুমি যদি এই গাছটাকে কোনো একটা জিনিসের সাপেক্ষে বলে দাও, যেমন ধরো এখানে একটা বড় বিল্ডিং আছে, মনে করো বিল্ডিংয়ের নাম হচ্ছে সাবাস বিল্ডিং, মনে করো খুবই ফেমাস একটা বিল্ডিং, বিল্ডিংয়ের নাম হচ্ছে সাবাস বিল্ডিং। তুমি বললা তোমার বন্ধুকে যে আমি সাবাস বিল্ডিংয়ের পাশে যে এই গাছটা আছে ওই গাছ থেকে 5 মিটার দূরে। কি বললা তুমি? আমি সাবাস বিল্ডিংয়ের পাশে যেই গাছটা আছে বড় গাছটা তার 5 মিটার দূরে। এখন কিন্তু তোমার বন্ধু এখানে আসবে, সাবাস বিল্ডিং খুঁজবে, সেখানে কি গাছের পাশে তোমাকে পাবে। তো তোমার অবস্থান, মনে করো তুমি এখানে আসো, তোমার অবস্থান প্রথমত এই গাছের সাহায্যে তুমি একটা উদাহরণ দিছো, দ্বিতীয়ত সাবাস বিল্ডিংয়ের সাহায্যে উদাহরণ দিছো। এইগুলাকে তুমি বলবা প্রসঙ্গ কাঠামো। মানে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা যার সাহায্য নেই, যার সাহায্যে অবস্থান নির্ণয় করা যায়, তার নামই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, বুঝতে পারছো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? তো আমরা তো এটা বাস্তবিক উদাহরণ দিলাম, এরকম আরও অনেক বাস্তবিক উদাহরণ আছে প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। আমরা যেমন অক্ষ ব্যবহার করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। মনে করো একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থান তুমি কেমনে বের করবা? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো তুমি বলবা এক্স অক্ষ থেকে এতটুকু দূরে, ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরে, জেড অক্ষ থেকে এতটুকু দূরে। পরে তুমি বলবা 1 2 3, মানে কি এক্স অক্ষ থেকে 1 মিটার দূরে, ওয়াই অক্ষ থেকে 2 মিটার দূরে, জেড অক্ষ থেকে 3 মিটার দূরে। এই যে একটা অক্ষের সাহায্যে তুমি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারতেছো, তো এটাও কি প্রসঙ্গ কাঠামোর অংশ। বুঝতে পারছো কিনা? এক্স ওয়াই জেড। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে লেখা আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে লেখা আছে। দেখো প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? এই যে আমাদের এক্স ওয়াই জেড, এগুলো কিন্তু প্রসঙ্গ কাঠামো হিসেবে ব্যবহার হতে পারে। তো যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো, অবস্থান নির্ণয়ের জন্য। এইটাই হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা করে যে অবস্থান নির্ণয়ের জন্য যেটা, তার নাম হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ স্থানাঙ্ক ব্যবস্থা। এটার উদাহরণ পড়তে হবে। মানে এই যে প্রসঙ্গ কাঠামো আমরা বিষয়টা বললাম, এটার উদাহরণ ও প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞা তো বুঝলা, ঠিক আছে, অবস্থান নির্ণয়ের জন্য, ত্রিমাত্রিক স্থানে গতির বর্ণনা করার জন্য, এটা নিয়ে কোনো প্যারা নেই। আমাদের দরকার হচ্ছে এটার উদাহরণ এবং প্রকারভেদ। কীরকম প্রশ্ন আসে এই জায়গাটায় আসো, কীরকম প্রশ্ন আসে? রৈখিক বা একমাত্রিক গতি কোনগুলা, সমতলীয় বা দ্বিমাত্রিক গতি কোনগুলা, স্থানিক বা ত্রিমাত্রিক গতি কোনগুলা। মানে প্রসঙ্গ কাঠামোর সাথে রিলেটেড গতির একটা সম্পর্ক। কীরকম ভাইয়া? আমি তো বুঝলাম না বিষয়টা। ধরো আমি একটা সুতার কথা বললাম, সুতা, চিকন সুতা, এই সুতার উপরে পিঁপড়া হাঁটতেছে, সুতার উপরে মনে করো পিঁপড়া হাঁটতেছে। তো পিঁপড়া শুধুমাত্র একদিকে যাইতে পারবে, পিঁপড়া শুধুমাত্র কি একদিকে যাইতে পারবে, রাইট? তো এই যে চিকন যে সুতার কথা বললাম, চিকন যে সুতা, দীর্ঘ সরু সুতা বা ঝুলন্ত সুতা, এটা তো একদিকে, তাই না? এইখানে উপরে যে পিঁপড়াটা হাঁটতেছে সে তো আর অন্য অক্ষে যাইতে পারতেছে না, শুধু এক্স অক্ষ বা শুধু ওয়াই অক্ষ। সুতা যদি এরকম থাকে, সমতল থাকে এরকম সোজা, তাহলে এক্স অক্ষ, এমনি থাকলে ওয়াই অক্ষ, ঠিক কিনা? তাহলে এটা যেহেতু একদিকে, তার মানে এটা একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো কিনা? একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখন চিকন সুতা ছিল, যদি এটা কোনো ধাতব পাত হয়, ধাতব পাত মানে কি? যেটার এরকম এক্স অক্ষও আছে, ওয়াই অক্ষও আছে। তুমি তোমার বাসায় যে প্লেট দিয়ে ভাত খাও, ওই প্লেটের কথা চিন্তা করো। প্লেটে কি এইদিকেও যাওয়া যায়, এইদিকেও যাওয়া যায়। মনে করো প্লেটের উপর একটা পিঁপড়া হাঁটতেছে, তোমার বাসায় যে খাবারের প্লেট, এর উপর পিঁপড়া হাঁটতেছে, এদিকেও যেতে পারবে, এদিকেও যেতে পারবে। তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই। তাহলে রে আমাদের কি পাতলা ধাতব পাত, পাতলা কেন বলছে? এর পুরুত্ব খুবই নগণ্য, মানে জেড অক্ষটা তারা কি নগণ্য করতেছে। বুঝতে পারছো কিনা? পাতলা ধাতব পাত। পাতলা কাগজের কথা চিন্তা করো, তুমি পাতলা কাগজের কথা চিন্তা করো। মনে করো এই কাগজটার কথাই যদি বলি, এই কাগজটার কথাই যদি বলি, এই কাগজে দেখো পুরুত্ব খুবই নগণ্য, মানে জেড অক্ষ নাই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এর উপর যদি একটা পিঁপড়া হাঁটে, সে এই দিকেও যেতে পারবে, এই দিকেও যেতে পারবে। বুঝতে পারছো কিনা? সেই দিকেও যেতে পারবে, এদিকেও যেতে পারবে, দুইটা অক্ষ, তাই এর নাম হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কথা বুঝতে পারছো কিনা? পাতলা যে ধাতব পাত বা পাতলা ধাতব পাতা যে কাগজ, এগুলো আসলে কি? এগুলো আসলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। পানির তল, পানি কি এইদিকে আর এইদিকে, পানির তল ডুব দিবে না, ঠিক আছে? ফুটবল খেলার মাঠ, এখানেও কি ফুটবল খেলার মাঠ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, মাঠ, মাটি,
তার মানে কি সামনে দৌড়াবে এই পাশে দৌড়াবে, আকাশে তো আর উড়বে না। আকাশে যদি উঠতো তাহলে ত্রিমাত্রিক হইতো, বুঝতে পারছো কিনা? পাখি যেমন আকাশে উড়বে তখন কিন্তু ত্রিমাত্রিক হবে, ঠিক আছে? ওকে, এবার আসো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে হচ্ছে 3 ডাইমেনশনাল, 3D বস্তু কি কি আছে তোমার আশেপাশে যে বস্তুগুলো দেখো, দেখবারে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। যেমন টেবিল, তো টেবিল কি ত্রিমাত্রিক, চেয়ার ত্রিমাত্রিক, মানে তোমার আশেপাশে যত ত্রিমাত্রিক জিনিসগুলো দেখো 3 ডাইমেনশনাল, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এই ফুটবলের সাথে গোলকের সাথে বৃত্তের একটা পার্থক্য আছে, তোমরা জানো কিনা? বৃত্ত আর গোলক কিন্তু এক জিনিস না। বৃত্ত মানে চুরি, মেয়েরা যে চুরি পরে, চুরি হচ্ছে বৃত্ত, বৃত্ত এটা 2 ডাইমেনশনাল, ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। কিন্তু ফুটবল বা গোলক 3 ডাইমেনশনাল। ফুটবল আর চুরি কিন্তু এক জিনিস না, চুরি জাস্ট গোল, আর ফুটবল কি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছু আছে। পার্থক্যটা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখানে আমি একটা অ্যালার্ট দিয়ে রাখছি, দেখছো কিনা? ফুটবল ত্রিমাত্রিক বস্তু হলেও ফুটবলের গতি হবে দ্বিমাত্রিক। কেন? কারণ ফুটবল এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুই দিকে যাচ্ছে, ফুটবল খেলার মাঠে যেটা, এই জায়গাটা খেয়াল রাখবে। ওকে, তাহলে আমাদের উদাহরণ এই জায়গাটা ক্লিয়ার। রৈখিক বা একমাত্রিক গতি এটা কেমনে বুঝবো? তুমি সিম্পলি তোমার বেসিক খাটায় এটা আনসার করতে পারবা, ফিজিক্স পড়া লাগবে না এটার জন্য। পরন্ত বস্তু উপর থেকে ছেড়ে দিছো, মনে করো পরন্ত বস্তু উপর থেকে ছেড়ে দিছো, এই যে এমনি পড়তেছে, ঠিক আছে? এটা কি একদিকে পড়তেছে না, নাকি এটা এমনি এমনি যাচ্ছে? জাস্ট একদিকে পড়তেছে। তাই পরন্ত বস্তুর গতি একমাত্রিক। সোজা সড়কে গাড়ির গতি, গাড়ি জাস্ট মনে করো রাস্তার এই দিকে যাচ্ছে, সে কোনো আঁকা বাঁকা পথে যাচ্ছে না, সোজা সড়কে যাচ্ছে, একমাত্রিক গতি। সর্বাধিক উচ্চতায় প্রাসের গতির অনেক হয়তো বা বুঝবা না, এটা প্রাস পড়ানোর সময় ক্লিয়ার হয়ে যাবে যে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয়। এই কথাটা আমি আজকে বুঝাবো, প্রাসের টপিকে বুঝাবো, সমস্যা নেই। দ্বিমাত্রিক বিষয়টা দেখো, দেয়াল বা মেঝের উপর পিঁপড়ার গতি, একটু আগে যেটা কাগজ দিয়ে বুঝাইলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই থাকবে, সে সামনেও যেতে পারবে এদিকেও যেতে পারবে, জাস্ট উচ্চতা নাই, ঠিক আছে? বুঝতে পারছো? টেবিলের উপর মার্বেলের গতি, টেবিল কি একটা তল, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই আছে, তার মানে কি দ্বিমাত্রিক। ফুটবলের গতি মাত্রই বললাম, ফুটবল মাঠে যে ফুটবলের গতি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকেই, জেড অক্ষ কিন্তু ফুটবল কিন্তু আকাশে উঠবে না। ফুটবলের গতি কি আকাশে তুমি চাইবা না, মাঠেই শুধু গড়াগড়ি করবে, ঠিক কিনা? তির্যকভাবে প্রক্ষিপ্ত প্রাসের গতি, এই যে এই টপিকটা আর এই টপিকটা প্রাস টপিকে তুমি ক্লিয়ার হবা, এই দুইটা পয়েন্ট। আমি এখানে এটা নিয়ে কথাবার্তা বলতেছি না। আর ত্রিমাত্রিক গতি কি পাখি বা প্রজাপতির গতি, দেখো পাখি যখন আকাশে উড়ে সে এইদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, আবার কি উপরে উঠতেছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সবগুলো কভার করতেছে, তাই পাখির গতি হবে ত্রিমাত্রিক গতি। বুঝতে পারছো? বেসিক ক্লিয়ার, ঠিক আছে? ওকে, এইবার আসো আমরা হচ্ছে কি পরবর্তী টপিকটায় যাব। পরবর্তী টপিকে দেখবা লেখা আছে জড় বা গ্যালিলীয় বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা ভাইয়া, জড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি বা অজড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? সবার আগে সংজ্ঞা বুঝো, এখান থেকে সংজ্ঞা থেকে প্রশ্ন আসে। আমি বলছিলাম যে প্রসঙ্গ কাঠামো যে জিনিসটা, ওইটা সংজ্ঞা থেকে তেমন প্রশ্ন আসে না, জাস্ট একটা লাইন ধরে দেয়। কোন লাইনটা? এই যে লাইনটা, যার সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা যায়, মানে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য আমরা যেই কাঠামোটা ব্যবহার করি তার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমি যে সাবাস বিল্ডিং বা গাছ দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এখান থেকে সংজ্ঞা থেকে জাস্ট এটাই আসে। বাট জড় প্রসঙ্গ কাঠামো খেয়ে কিন্তু বৈশিষ্ট্যমূলক প্রশ্ন আসে। কীরকম? নিচের কোনটি জড় প্রসঙ্গ কাঠামোর বৈশিষ্ট্য নয়, এরকম প্রশ্ন আসে। তার মানে এটা লাইনগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবা সবাই। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। ধ্রুব বেগে গতিশীল মানে কি? বেগ স্থির। বেগ স্থির মানে কি? ধরো এইটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা হচ্ছে এ ব্যক্তি, হচ্ছে বি ব্যক্তি, ঠিক আছে? এ ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, বি ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। তাদের বেগ, এও যাচ্ছে বিও যাচ্ছে, তার বেগ চেঞ্জ হচ্ছে না, তার বেগও চেঞ্জ হচ্ছে না। যেটা কনস্ট্যান্ট তাকে আমরা বলি ধ্রুব বেগ, যার কোনো পরিবর্তন নাই তাকে আমরা বলি ধ্রুব। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, যেহেতু বেগের কোনো পরিবর্তন নাই, তার মানে এখানে ত্বরণ বা মন্দন নাই। আমরা জানি ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, ঠিক কিনা? সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। যেহেতু বেগের পরিবর্তন নাই, তার মানে এখানে ত্বরণ বা মন্দন নাই। এই সকল ঘটনার ক্ষেত্রে, বুঝতে পারছো কিনা, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হলে যেখানে ত্বরণ বা মন্দন থাকবে না, তখন তাকে তুমি বলবা জড় প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র খাটবে, তাই তাকে বলা হচ্ছে তোমার নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। আমার কথা বুঝতে পারছো কিনা? যেহেতু এখানে নিউটনের সূত্র খাটবে, নিউটনের সূত্র এখানে প্রযোজ্য হবে, তাই এর নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো।
এর উল্টা কাহিনী হবে অজড়, যেখানে ত্বরণ বা মন্দন থাকে। ত্বরণ বা মন্দন থাকে এরকম উদাহরণ কি, মনে করো উপর থেকে আমি একটা বস্তু এখানে ছেড়ে দিছি, উপর থেকে একটা বস্তু ছেড়ে দিছি, এটা জি ত্বরণ নিয়ে নিচে নামতেছে, অভিকর্ষ ত্বরণের প্রভাবে জি ত্বরণে নিচে নামতেছে। এই বস্তুটা হইতে পারে তুমি লিফট নামতেছে, হইতে পারে কোনো কোনো বস্তু পড়তেছে, ত্বরণ আছে, তো এটা ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এই যে ত্বরণ আছে, তাই এই ক্ষেত্রে এটা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। কৃত্রিম যে উপগ্রহ, এটা তো ত্বরণ নিয়ে চলে, ঠিক কিনা? কৃত্রিম উপগ্রহ তোমার মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা নিয়ে ক্লিয়ার হবা, যেটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে, ত্বরণ থাকে। লিফটের কথা তো বললাম। রকেটের কিন্তু কন্টিনিউয়াসলি কি গ্যাস চেম্বার যখন গ্যাস ছাড়ে ত্বরণ বৃদ্ধি বা হ্রাস করা যায়, বুঝতে পারছো কিনা? তো এই যে এগুলার ক্ষেত্রে কি নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না, ঠিক তার উল্টা। তাহলে তুমি পড়বা কোনটা? তুমি পড়বা হচ্ছে উপরেরটা, এইটা পড়বা আর এটার উদাহরণ পড়বা, তাইলে কিন্তু তোমার পড়া শেষ। বৈশিষ্ট্য শুধু কাটটা পড়বা, জড় যেটা আছে এটা পড়বা, আর অজড় কি উল্টা করে দিবা, দুইটা একসাথে পড়ে প্যাঁচ লাগাবা না। আচ্ছা, তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো টপিকটা কিন্তু এই পর্যন্তই। প্রসঙ্গ কাঠামো বই দেখবা এগুলোই আছে, ঠিক আছে? আমি এখন দেখা দিচ্ছি বই কোথায় আছে। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটার উদাহরণ আমরা পড়ছি আমরা দীর্ঘ সরু দণ্ড, সরু সুতা, ঝুলন্ত সুতা। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো উদাহরণ পড়ে ফেলছি আমরা, পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, ফুটবল খেলার মাঠে গতিশীল ফুটবল। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কিন্তু আমরা বলছি, তাই না? উদাহরণ আমরা পড়ছি টেবিল, চেয়ার, ইট, আমাদের চারপাশে 3 ডাইমেনশনাল যে বস্তুগুলো, এগুলো হচ্ছে কি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। জড় অজড় এটা কথা বলছি, জড়ের বৈশিষ্ট্যগুলো বলছি, সংজ্ঞা বলছি, এবং অজড়ের বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ বলছি। কৃত্রিম উপগ্রহ, রকেট, লিফট খুবই গুরুত্বপূর্ণ, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। ওকে, এবার আসবো আমরা কিছু বেসিক কথায়। আমরা কিন্তু টপিকের নামে প্রথম টপিকটা কি ছিল? প্রসঙ্গ কাঠামো। এটা কিন্তু পড়া শেষ, প্রথম টপিক পড়া শেষ। এখন দেখো গতি সংক্রান্ত রাশি ও গতির সমীকরণ, এই দুটো টপিক আমাদের পড়তে হবে। গতি সংক্রান্ত রাশি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? তোমরা এতক্ষণে বেগ, ত্বরণ, এমন অনেক কিছু আমার মুখ দিয়ে শুনছো, এগুলাই রাশি। মানে গতির কোনো একটা অবস্থা তুমি যার দ্বারা ব্যাখ্যা করতে পারবা, তার নামই হচ্ছে গতি সম্পর্কিত রাশি। এই রাশির ক্ষেত্রে আমরা কি কি পড়বো জাস্ট একবার নোট করে ফেলি। প্রথম কথা, আমরা সরণ কি এটা বোঝার চেষ্টা করব। সরণের সাথে দ্রুতির একটা পার্থক্য আছে, এটা আমরা বোঝার চেষ্টা করব। আশা করি 9, 10 এগুলো তোমরা পড়ছো, তো আমি পড়াই দিব, আবার সমস্যা নেই। বেগ আমরা বোঝার চেষ্টা করব, সরণের সাথে দূরত্বের একটা সম্পর্ক আছে। তারপরে বেগের সাথে হচ্ছে দ্রুতির পার্থক্যটা বুঝতে হবে। তারপর হচ্ছে আমাদের ত্বরণ জিনিসটা বুঝতে হবে। এখানে 5টা জিনিস লিখছি, এই 5টাই মূলত মেইন, ঠিক আছে? এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। এছাড়াও আমাদের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এরকম কিছু টপিক আছে, তো এটা আমি মুখে মুখে বলে দিব, সমস্যা নেই। আগে এই জিনিসগুলো বুঝো। ধরো আবুল, ঠিক আছে? আবুল একটা গাড়ি চালাচ্ছে। আবুল কি করতেছে? গাড়ি চালাচ্ছে। তো গাড়ির একটা গতি আছে, গাড়ির একটা বেগ আছে, এটাই আমরা কথাবার্তা বলবো এখন। গাড়ি কি করলো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, এ থেকে বি, আমি দিক নির্দিষ্ট করে দিছি, এ থেকে বি 5 মিটার আসলো। কত সময় আসলো আমরা পরে দেখব। সে এ থেকে বি দিক নির্দিষ্ট করে দিছি, 5 মিটার অতিক্রম করছে। এই 5 মিটার হচ্ছে সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরণের দিক নির্দিষ্ট। এখন আমি যদি এ বি না বলে জাস্ট বলি যে কোনো দিকে 5 মিটার, এর নাম হবে দূরত্ব। কথাটা কি বলছি বুঝতে পারছো? সরণ আর দূরত্বের পার্থক্য কি? সরণ দিয়েও আমরা দূরত্ব মাপতেছি, জাস্ট পার্থক্য হচ্ছে সরণটাকে আমরা দিক নির্দিষ্ট করে দিচ্ছি। তো এটার কি দিক নির্দিষ্ট, এটার দিক নির্দিষ্ট নয়। এই হচ্ছে পার্থক্য। এখন এই যে সরণটা বললাম, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর দূরত্বকে মূলত আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিস্টেন্স, দূরত্ব। আর সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়। তো মনে করো এই যে সরণ 5 মিটার, এটা সে 1 সেকেন্ডে গেছে। কত সময় গেছে? 1 সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে তার সরণ 5 মিটার, প্রতি সেকেন্ডে তার সরণ হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে তার বেগ। তাহলে বেগ জিনিসটা কি? বেগ হচ্ছে প্রতি একক সময়ে যেই সরণ, সেটা। ভিতে হচ্ছে ভ্যালোসিটি, ইংলিশ সহ জেনে রাখবা, মাঝে মাঝে ইংলিশেও প্রশ্ন দেয়। ভিতে হচ্ছে ভ্যালোসিটি, এস বাই টি, মানে প্রতি সেকেন্ডে
একক সময়ে যেই পরিমাণ সরণ হয় তার নাম হচ্ছে বেগ। আমরা বলি না গাড়ির গতি বেশি, যে ওই ড্রাইভার সাহেব গতি কমান। গতি কমান মানে কি? বেগ কমান, প্রতি সেকেন্ডে আরো কম যান, ঠিক আছে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ সরণ তার নাম হচ্ছে বেগ। তাহলে ভাইয়া দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হচ্ছে প্রতি সেকেন্ডে যে দূরত্ব, প্রতি সেকেন্ডে দূরত্ব তার নাম হচ্ছে দ্রুতি। তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। ইজি জিনিস, 9 10-এ পড়ছো এগুলো। ত্বরণ জিনিসটা কি? এই যে এটাকে বেগ দেখলাম, ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন। যারা বাইক বা গাড়ি সম্পর্কে একটু হলে আইডিয়া রাখছো তারা জানো যে অ্যাক্সিলারেটর নামে একটা অপশন আছে গাড়ির মধ্যে, অ্যাক্সিলারেটর। ওই অ্যাক্সিলারেটর থেকে আসছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে? মানে ত্বরণ যে জিনিসটা, ত্বরণ এ সমান v/t, মানে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন। মানে কি? আমি সহজে একটা উদাহরণ দিই। একটা বস্তু, পরন্ত বস্তু পড়তেছে, এর ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় প্রতি একক সময়ে বা প্রতি এক সেকেন্ডে এই বস্তুটার বেগ 9.8 মিটার পার সেকেন্ড পরিবর্তন হয়। মানে কি? যদি বস্তুটা 1 সেকেন্ড আগে এ পজিশনে থাকে, সে যখন 1 সেকেন্ড পরে বি পজিশনে আসবে, সে অলরেডি 9.8 মিটার নিচে চলে আসছে। আবার সে যখন বি থেকে সিতে আসবে, যদি এখানেও 1 সেকেন্ড হয়, যদি এখানে আমাদের 1 সেকেন্ড হয়, তাহলে সে অলরেডি কি 9.8-এর ডাবল, মানে 19.6 মিটার নিচে চলে আসছে। মানে প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 মিটার করে বাড়তেছে। এটাকে আমরা বলতেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। যদি মন্দন বলতাম তাহলে কি হইতো? প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে যখন বেগ কমবে তার নাম হচ্ছে মন্দন। বাড়লে ত্বরণ, কমলে মন্দন। গাড়ি যখন ব্রেক করে, গাড়ি মনে করো ফুল স্পিডে আছে, ধুম করে ব্রেক করলো, গাড়ি থেমে যাবে, এটাকে বলা হয় মন্দন, ঠিক আছে? ব্রেক যেটা। আর যেটা ত্বরণ সেটা কি? গাড়ির স্পিড বাড়া। এই এতে হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। তো ত্বরণ একক কি হবে? ত্বরণ একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা কি হবে? LT−2। এগুলো ইজি কথা, ভৌত জগৎ পরিমাপ অধ্যায়ের পড়া। এখন তো এটা ক্লাস হয়নি, ক্লাস হলে এগুলো পড়াই দিব, সমস্যা নেই। বেগের ক্ষেত্রে একক কি হবে? মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে? LT−1। এগুলো ভৌত জগৎ চ্যাপ্টারে পড়াই দিব। এই অধ্যায়ে তেমন কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। আমি এখানে কি কি ক্লিয়ার করার চেষ্টা করছি? আমি এখানে ক্লিয়ার করছি মূলত সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য, এবং ত্বরণ জিনিসটা কি। সরণ স্কেলার, দূরত্ব কি? সরণ ভেক্টর, দূরত্ব কি? স্কেলার। বেগ ভেক্টর, দ্রুতি কি? স্কেলার। সরণ থেকে বেগ আসে, দূরত্ব থেকে দ্রুতি আসে, আর বেগ থেকে ত্বরণ আসলো, বুঝো ত্বরণও কি? ভেক্টর রাশি। ত্বরণও কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? ওকে, তো এগুলো নিয়ে প্যারা নাই, আশা করি ক্লিয়ার। তো রাশিগুলো আমরা ক্লিয়ার হলাম। এখন তাৎক্ষণিক ত্বরণ কি ভাইয়া? হোয়াট ইজ তাৎক্ষণিক ত্বরণ বা হোয়াট ইজ তাৎক্ষণিক বেগ? মনে করো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, মানে খুবই ইনস্ট্যান্ট। তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্ট। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তখন যে বেগটা তুমি পাবা তার নাম হচ্ছে তাৎক্ষণিক বেগ। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তখন যে ত্বরণটা পাবা তার নাম হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। আর কিচ্ছু না, ইনস্ট্যান্ট। মানে শূন্যের কাছাকাছি সময়ে, এত অল্প সময়ের মধ্যে একটা ত্বরণ যদি তুমি মাপো, তার নাম হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। খুবই ইজি একটা বিষয়, আমার কথা বুঝতে পারছি কিনা? পরীক্ষায় প্রশ্ন আসলো একটা বড় সংজ্ঞা দিয়া, এটা কি? তুমি জাস্ট দেখবা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি এরকম কিছু আছে কিনা, সেটাই হবে তাৎক্ষণিক, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, আর সংজ্ঞাগুলো তো পারবাই। প্রতি একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, প্রতি একক সময়ে সরণের পরিবর্তন হচ্ছে বেগ, ঠিক আছে? সংজ্ঞা আমাদের সূত্র থেকেই বলা যায়। এবার আসো আমরা এখানে আসি। আচ্ছা, এখানে একটা টপিক আছে পরম গতি আর আপেক্ষিক গতি, আমরা এটার মধ্যে আসবো। আপেক্ষিক গতির মধ্যে আসতেছি একটু পরে। আমরা রাশিগুলো ক্লিয়ার কিনা দেখি, ঠিক আছে? দেখো এখানে সরণ নিয়ে কিছু কথাবার্তা বলছে, ওকে? বইয়ে অনেক কিছু লিখছে, আমাদের সব কিছু লাগে না আসলে। গতি বিষয়ক রাশির মধ্যে সরণ, এই সরণের আমাদের একক কি? মিটার, মাত্রা হবে এল, লেংথ। দ্রুতি, দ্রুতি কি? স্কেলার রাশি, দ্রুতি স্কেলার রাশি। বেগের যদি ভেক্টর রাশি হয়, বেগের সাথে কি? দ্রুতি সম্পর্ক। গড় দ্রুতি কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট ব্যয়িত সময়। এটা নিয়ে অঙ্ক করাবো, এটা নিয়ে অঙ্ক আছে, এটা আমরা এখন এটা গুরুত্ব দিচ্ছি না, অঙ্কের মধ্যে এটা বিস্তারিত আমরা দেখব। তাৎক্ষণিক দ্রুতি দেখো, তাৎক্ষণিক দ্রুতি মানে কি? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, জাস্ট এই কথাটা পাইলেই হইল, বাকিটুকু দ্রুতি যতটুকু সেটাই। মানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি মানে তাৎক্ষণিক, বাকিটুকু দ্রুতির সংজ্ঞা। দ্রুতির সংজ্ঞা মানে কি? একক সময়ে যে দূরত্ব। বুঝতে পারছো জিনিসটা? মাথায় ঢুকাইতে পারলাম কি? ওকে, গড় বেগ, এই গড় বেগ, গড় দ্রুতি, এগুলো আমরা ম্যাথ ক্লাসে কভার করবো, এখানে তেমন প্যারানোর দরকার নেই। তাৎক্ষণিক বেগ দেখো,
সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, বাকিটুকু বেগের সংজ্ঞা, বাকিটুকু দেখো বেগের সংজ্ঞা। বস্তুর স্মরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। বস্তুর স্মরণের হার, দেখছো, বস্তুর স্মরণের হার। তাহলে বেগের সংজ্ঞা সাথে কি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে হয়ে গেল, ইজি। ওকে, মধ্যবেগ মানে কি? দুইটা বেগের জাস্ট যোগ করে ভাগ করে দিবা। মধ্য মানে কি? মধ্য মানে কি? মাঝখানে। তাহলে আদি বেগ আর শেষ বেগ যোগ করে দিয়ে ভাগ করে দাও, সেটা হয়ে যাবে মধ্যবেগ। আপেক্ষিক বেগ নিয়ে আমরা আসতেছি, আপেক্ষিক বেগ নিয়ে আসতেছি। এখানে দেখো অসমবেগ মানে কি? যেটা হচ্ছে কি বিভিন্ন সময় চেঞ্জ হয়, বেগ যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে অসমবেগ। আর সমবেগ কোনটা? যেটা কি ফিক্স থাকে। যেমন আমি যদি বলি শব্দের যে বেগ 332 মিটার পার সেকেন্ড প্রত্যেক সেকেন্ডে, এটা কিন্তু ফিক্সড শব্দের বেগ। তো শব্দের বেগ হবে সমবেগ, আর গাড়ির যে বেগ এটা হবে অসমবেগ। খুব ইজি উদাহরণ, ঠিক আছে? তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ এগুলো তো পড়াইলাম, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? সমত্বরণ আর অসমত্বরণের পার্থক্যটা খেয়াল করো সবাই। ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কোনটা? যে ত্বরণের মান ফিক্সড। কোনটা ফিক্সড? পরন্ত বস্তুর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ, এটা ফিক্সড, ঠিক কিনা? তো সমত্বরণ উদাহরণ তো একদম ক্লিয়ার। তো অভিকর্ষ ত্বরণ এটা কি ফিক্সড, অভিকর্ষের টানে যে মুক্ত হয় পরন্ত বস্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর গাড়ির যে ত্বরণ, একবার আমরা স্পিড বাড়াই, একবার ব্রেক করি, আবার ধুম করে টান দেই, তার মানে এটা তো সমত্বরণ হওয়ার চান্স নাই, এটা অসমত্বরণ। কারণ কি? কন্টিনিউয়াসলি বেগ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সমত্বরণ আর অসমত্বরণ উদাহরণটা আশা করি বুঝতে পারছো। সমবেগ অসমবেগ তো বুঝতে পারছো। সমবেগের উদাহরণ কি হবে? সমবেগের উদাহরণ কি হবে? আমাদের যেই শব্দের বেগ, ঠিক আছে? অসমবেগ তো আশেপাশে যা যা আমরা বস্তু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অসমবেগ। ওকে, এবার আমরা আপেক্ষিক বেগ নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। আপেক্ষিক বেগ নিয়ে ছোট্ট একটা এমসিকিউ আসে, তো পড়তে হবে আপেক্ষিক বেগ। আমি তোমাকে বাস্তব উদাহরণ দিই। তুমি মনে করো একটা বাসে বসে আছো, এটা হচ্ছে এ বাস, এটা হচ্ছে বি বাস। মনোযোগ দিও, তুমি অবশ্যই বাস্তবে এটা ফেস করছো, মনোযোগ দিলে পড়া হয়ে যাবে। এটা হচ্ছে এ বাস, এটা হচ্ছে বি বাস। তো তুমি সামনের দিকে যাচ্ছ, তোমার বাস যাচ্ছে সামনের দিকে, তোমার বাস সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে তোমার ডান পাশে আরেকটা বাস আসলো ওভারটেক করার জন্য, মানে তুমি জানালা পাশে বসছো, তুই মনে করো এখানে বসছো, হঠাৎ করে আরেকটা বাস আসলো তোমাকে ওভারটেক করার জন্য। তোমার বাসের বেগ মনে করো 40 কিলোমিটার পার আওয়ার, ওই বাসের বেগ মনে করো 50 কিলোমিটার পার আওয়ার, মানে তোমার বাসের থেকে বেগ একটু বেশি, এই জন্য আসছে তোমাকে ওভারটেক করার জন্য। তো তোমার দেখবা এই বাসের গতি অনেক কম মনে হবে। ফিল করছো কিনা? যারা ক্লাসে আসো একটু আনসার দাও, কখন এটা ফিল করছো কিনা যে তুমি জানালা পাশে বসে আসো, তোমার পাশ দিয়ে আরেকটা বাস অতিক্রম করতেছে, ওভারটেক করতেছে, তোমার কিন্তু ওই বাসের গতি এত বেশি মনে হবে না। কেন মনে হবে না? কারণ তুমিও যাচ্ছ, সেও যাচ্ছে। যদি দুইটা বাসের গতি সেম হয়, দেখবা একজনের সাপেক্ষে আরেকজন স্থির মনে হবে। হয় কিনা এরকম? দুইটা বাস যখন পাশাপাশি থাকে বা দুইটা গাড়ি যখন পাশাপাশি থাকে, দুইজনের গতি যদি সেম থাকে, দেখবা একজনের সাপেক্ষে আরেকজনকে স্থির মনে হচ্ছে। আর যদি পাশের বাসটার গতি বেশি থাকে, তাহলে সে তোমার সামনে চলে যাবে, কিন্তু গতি কিন্তু কম মনে হবে। কতটুকু কম মনে হবে? এই বি বাস মাইনাস এ বাস। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি আপেক্ষিক গতি, একজনের সাপেক্ষে আরেকজনের গতি, এর নাম হচ্ছে আপেক্ষিক গতি। একজনের সাপেক্ষে আরেকজনের গতি নাম হচ্ছে আপেক্ষিক গতি। কিভাবে বের করব? যার গতি বেশি সেখান থেকে কমটা মাইনাস করে দিবা। এই যে এ আর বি, তাদের কি গতির দিক একই দিকে, গতির দিক একই দিকে হলে বিয়োগ করতে হয়। আপেক্ষিক গতি বের করতে কি করতে হয়? বিয়োগ করতে হয়। গতির দিক একই দিকে হলে আপেক্ষিক গতি বের করতে বিয়োগ করতে হয়। উল্টা করে যদি বলি, মনে করো তুমি বাসে বসে আসছো, তুমি এখানে বসে আসছো, তুমি যাচ্ছ সামনের দিকে, তোমার অপোজিট থেকে একটা বাস অপোজিট থেকে আসলো, তুমি হচ্ছে কি 40 মিটার পার সেকেন্ড বেগে আসো, সে মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে আছে। মনে করো তোমার বাস মনে করো 40 মিটার পার সেকেন্ড বেগে আছে, আর ওই বাস মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে আছে। যখন দেখবা তোমাকে এটা সে, তুমি তো এইদিকে যাচ্ছ, তুমি যাচ্ছ এইদিকে, এই দিক দিয়ে যাওয়ার সময় শু করে বের হয়ে যায়। খেয়াল করছো কিনা? মানে তোমার বাসের পাশে যখন আরেকটা বাস যাচ্ছে, উল্টা দিকে হলে দেখবা শু করে বের হয়ে যায়, খুব গতি থাকে। এটা কেন হচ্ছে? কারণ দুইজনের গতি উল্টা দিকে, তুমিও যাচ্ছ, সে উল্টা দিকে যাচ্ছে। তার মানে যদি গতির দিক বিপরীত হয়, যদি গতির দিক বিপরীত হয়, তখন কি যোগ করতে হবে। গতির দিক
বিপরীত হলে কি করতে হবে? যোগ করতে হবে। মানে দুইটার গতি তুমি যদি যোগ করে দাও 40 আর 50 90 হবে এখানে আপেক্ষিক বেগ, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। আর এখানে কি হবে? 10। এই দুইটা জিনিস আমি বুঝাতে পারছি কিনা? যারা যারা ক্লাসে আসো একটু আনসার দাও যে এই দুইটা জিনিস তুমি বাস্তবের সাথে মিলাইতে পারছো কিনা। আপেক্ষিক গতি, গতি একদিকে হলে, গতি উল্টা দিকে হইলে। গতি যদি একই দিকে হয় তখন কি, গতি যদি বিপরীত দিকে হয় তখন কি? বুঝাতে পারছি আশা করি। ওকে, তাহলে আপেক্ষিক গতি বিষয়টা শেষ। ঠিক আছে, সকল গতি বলা হয় যে আপেক্ষিক, পরম গতি বলতে কিছু নাই, এই নিয়ে কিছুর করে কথাবার্তা আছে, তোমরা বই রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকটায় যাচ্ছি। আমাদের দেখো এখানে কি কি টপিক ছিল? প্রসঙ্গ কাঠামো, গতি সংক্রান্ত রাশি, গতির সমীকরণ। তো আমাদের কিন্তু গতি সংক্রান্ত রাশিটা পড়া শেষ, এখন গতির সমীকরণ পড়তে হবে, তাই না? গতির সমীকরণ আমরা প্রবেশ করবো। এখন দেখো তোমরা এগুলো সব জানো, আমি জাস্ট তোমাদের পড়ার স্টাইলটা ধরায় দিব। গতির সমীকরণ 1, সমবেগে গতিশীল বস্তুর দূরত্বের সমীকরণ হচ্ছে s equals to vt। s equals to vt মানে সমবেগে মানে কি? যার বেগটা ফিক্সড। বেগ ফিক্স মানে কি? মনে করো সে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। 10 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে কি বোঝায়? প্রতি সেকেন্ডে 10 মিটার। এখন আমি তোমার প্রশ্ন করলাম 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? সিম্পলি 10কে 10 দিয়ে গুণ দিয়ে দিবা। 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 10 সেকেন্ডে যাবে 100 মিটার। এই জিনিসটা কি সূত্র আকারে লিখছে? দূরত্ব s equals to v into t। মানে সমবেগ হইলে, ত্বরণ যদি না থাকে, সমবেগ মানে কি? ত্বরণ নাই। আমরা জানি ত্বরণ ইকুয়ালস টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? আদি বেগ মাইনাস শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। আদি বেগ আর শেষ বেগ যদি সেম থাকে, মানে বেগে যদি কোনো পরিবর্তন না হয়, একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ডই আছে, এটা আর চেঞ্জ হচ্ছে না, তাহলে উপরে কি হবে? 5 মাইনাস 5 মানে 0, তো ত্বরণ হয়ে যাবে 0। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য কেন হয়? কারণ তার বেগের পরিবর্তন শূন্য। সমবেগে, এই যে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কেন শূন্য? কারণ তার বেগের পরিবর্তন শূন্য। বেগ আগেও 5 ছিল, এখনো 5, তার মানে মাইনাস করলে 0 হয়ে যাবে। এই সকল বস্তুর ক্ষেত্রে দূরত্ব বের করে s equals to vt দিয়ে, জাস্ট দুইটাই গুণ করে দিলে হয়ে যায়। আমি তো উদাহরণ দিলাম এখানে, বুঝছো ইনশাল্লাহ। এবার আসো 2 নাম্বার সূত্রে, সমত্বরণে গতিশীল। এবার আর সমবেগ বলতেছি না, এবার হচ্ছে সমত্বরণ, মানে ত্বরণটা ফিক্সড। শেষ বেগের সমীকরণ কি? এগুলো সবাই পড়ছো গতির সমীকরণ এগুলো। v equals to u plus at। v equals to u plus at। u হচ্ছে আদি বেগ, v হচ্ছে শেষ বেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। এটা কি? এটা হচ্ছে কি? সমত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগের সমীকরণ। ছোটবেলা পড়ছো এগুলা। আচ্ছা, এটা তেমন এখন দরকার নেই, অঙ্ক করার সময় আমরা দেখব। এইখান থেকে দেখো, এখানে একটা আমরা অনুসিদ্ধান্ত পাচ্ছি। স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এই লাইনটার মানে কি? এই প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্ন করবে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? বেগ সময়ের সমানুপাতিক, বেগ সময়ের বর্গের সমানুপাতিক, বেগ সময়ের ব্যস্তানুপাতিক, বেগ সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। এই ধরনের প্রশ্ন দেখলে অনেকে পেঁচায় যাও। তো এই ক্ষেত্রে দুইটা সমস্যা, একটা হচ্ছে সূত্র জানো না, আরেকটা হচ্ছে ইংলিশ টার্মে অনেকে পেঁচায় যায়। দুইটা সমস্যা, একটা হচ্ছে সূত্র জানে না, আরেকটা হচ্ছে ইংলিশ টার্মের সমস্যা। সমানুপাতিক মানে হচ্ছে প্রপোর্শনাল, আর ব্যস্তানুপাতিক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক মানে প্রপোর্শনাল। যদি তুমি প্রপোর্শনাল শব্দটা মনে রাখো তাহলে হচ্ছে তোমার সমানুপাতিক না কোনো সমস্যা হবে না ইংলিশ টার্মে। আচ্ছা, এবার আসো, এটা কোত্থেকে আসছে? v equals to u plus at। যেহেতু স্থির অবস্থান বলছে, তার মানে আদিবেগ শূন্য। তা আদিবেগ শূন্য হইলে v equals to at। v equals to at। সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে এই ত্বরণ হচ্ছে ধ্রুব, ত্বরণ চেঞ্জ হবে না। যখন ত্বরণ চেঞ্জ হবে না আমরা বলতে পারবো v আর t হচ্ছে সমানুপাতিক। মানে ত্বরণ যখন চেঞ্জ হচ্ছে না, মানে কি? বেগ আর টাইম সমানুপাতিক। এটা বাড়াইলে এটা বাড়বে, এটা বাড়াইলে এটা বাড়বে। টাইম বাড়াইলে বেগ বাড়বে, বেগ বাড়াইলে টাইম বাড়বে। বুঝছো কিনা বিষয়টা?
তাহলে আমাদের ভি সমানুপাতিক টি, এই কথাটা কিন্তু এখানে লিখছে বেগ সময়ের সমানুপাতিক। সমতরণের ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক সূত্র থেকে আসছে, জাস্ট সূত্র মাথায় রাখবে, লাইন মুখস্থ করতে হবে না। ওকে, 3 নম্বরে আসো। সমতরণে বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। অতিক্রান্ত দূরত্ব মানে কি? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবার মুখস্থ থাকার কথা এটা। এইটাও যদি আমি বলি স্থির অবস্থান থেকে গতিশীল হলে কি হবে? s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্থির অবস্থান মানে কি? আদিবেগ শূন্য, তাহলে এই টার্মটা কেটে যাবে। s ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। যদি বলি সমতরণ, সমতরণ মানে কি? এই দুইটা জিনিস ধ্রুবক, হাফ তো হাফ, এটা তো চেঞ্জ হবে না। এ যদি ধ্রুবক হয়, এখান থেকে বলতে পারবো s সমানুপাতিক টি স্কোয়ার। তার মানে স্থির অবস্থান থেকে সমতরণে গতিশীল বস্তুর শেষ বেগ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, আর বেগ হচ্ছে শুধু সমানুপাতিক। দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। দেখো বুঝছো কিনা? এই লাইনটাই দেখো বইয়ে আছে, এই লাইনটাই দেখো বইয়ে আছে। স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বলো এই জিনিসগুলো ইজি না? জিনিসগুলো ইজি কিনা? তোমরা তো অনেক কঠিন করে পড়ো এগুলা, জাস্ট সূত্র থেকে মনে রাখা যায়। ঠিক আছে, এবার আসো 4 নাম্বার। সমতরণে বস্তুর আদিবেগ শেষ বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটার ক্ষেত্রেও যদি বলি আদিবেগ যদি শূন্য হয়, মানে স্থির অবস্থান থেকে গতিশীল হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as। যদি সমতরণ হয় তাহলে কি? s ফিক্সড, s স্থির, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু s। ভি স্কোয়ার ইকুয়ালস টু s মানে কি? ভি সমানুপাতিক রুট s। তাহলে শেষ বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। শেষ বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। শেষ বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। সূত্র থেকে কিন্তু আনা যায়, সূত্র থেকে কিন্তু আনা যায়। খেয়াল করো সবাই, খেয়াল করো সবাই। অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, শেষ বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তো 3টা জিনিস আমরা পড়ছি এখান থেকে। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে 3টা জিনিস পরীক্ষায় আসতে পারে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে 3টা জিনিস পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সূত্রের পড়া, আমি এখানে হেডলাইন দিব সূত্রের পড়া। কি কি সূত্র পড়ছি আমরা বলো? কি কি সূত্র পড়ছি আমরা বলো? 1 নাম্বার সূত্র পড়ছি, সমবেগে যদি হয় s ইকুয়ালস টু ভিটি। 2 নাম্বার আমরা সমতরণ, মানে পরে এগুলো যা পড়ছি সমতরণে পড়ছি। কি কি পড়ছি? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক কিনা? তো এটা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে? এটা থেকে প্রশ্ন আসতে পারে ভি সমানুপাতিক টি, এখান থেকে কী আসতে পারে? s সমানুপাতিক টি স্কোয়ার। s সমানুপাতিক কি? টি স্কোয়ার। এখান থেকে কী আসতে পারে? ভি স্কোয়ার সমানুপাতিক s। ভি স্কোয়ার সমানুপাতিক s মানে কি? s সমানুপাতিক রুট ভি। ঠিক আছে, বাংলায় যদি বলি তাহলে এখানে কিভাবে হবে বলো? বাংলায় কীভাবে হবে বলো? শেষ বেগ সময়ের সমানুপাতিক, প্রপোর্শনাল। সমানুপাতিক ইংলিশ কি হবে? প্রপোর্শনাল। ইংলিশ টার্ম কিন্তু পরীক্ষায় আসে, সাবধান। s সমানুপাতিক টি স্কোয়ার মানে কি? অতিক্রান্ত দূরত্ব। বাংলায় প্রশ্ন এভাবে আসে, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, আর এখান থেকে কীভাবে প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে কীভাবে? অতিক্রান্ত দূরত্ব শেষ বেগের, অতিক্রান্ত দূরত্ব শেষ বেগের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, লাস্ট যেটা, এই যে এটা কী বললাম? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, আর শেষ বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, কী বললাম এখানে? আচ্ছা, আমি এখানে উল্টা লিখছি নাকি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2s, ভি সমান রুট এস। ঠিক কিনা? ওকে, এখানে কি বললাম? ভি স্কোয়ার সমানুপাতিক এস মানে হচ্ছে ভি সমান রুট এস। ঠিক আছে, প্রথমে উল্টা লিখছিলাম। তাহলে হচ্ছে আমাদের শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের, শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের
বর্গমূলের, বর্গ কিন্তু না, বর্গমূল, রুট যেটা, বর্গমূলের সমানুপাতিক। ওকে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় লাগবে। ওকে, তাহলে আমাদের সূত্রের পড়াগুলো গেল। সূত্রের পড়া শেষ হলে আমরা ম্যাথ কিন্তু আলাদা ক্লাসে দেখবো, ম্যাথ আমরা এই ক্লাসে কভার করবো না। সূত্রের পড়া শেষ হলে দেখবা আমাদের নেক্সট টপিক কি। দেখো টপিকের নাম দেখো, বলছিলাম টপিক ধরে ধরে পড়ার জন্য। টপিকের নাম দেখো প্রাস। ঠিক আছে, আমরা নেক্সট টপিকের নাম কি? টপিকের নাম কি? প্রাস। প্রাস হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসার জায়গা। খেয়াল করো, এই যে প্রাস, প্রাস জিনিসটা কি? এই প্রাস জিনিসটা কি আমরা একটা চিত্র থেকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটা চিত্র থেকে বোঝার চেষ্টা করবো। প্রাসের আমরা একটা সংজ্ঞা আনছি এখানে, দেখতে পাচ্ছ কিনা? প্রাসের একটা সংজ্ঞা। কি সংজ্ঞা? ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। এই সংজ্ঞাটা অনেকে বুঝে না, তো আমরা সংজ্ঞা বোঝার জন্য একটা চিত্র আঁকবো। ঠিক আছে, একটা চিত্র আঁকবো। ঠিক আছে, এটা মনে করো ভূমি, মাটি। ঠিক আছে, এটা হচ্ছে মাটি। এখান থেকে আমরা একটা বল নিক্ষেপ করব হাত দিয়ে। ঠিক আছে, একটা বল নিক্ষেপ করছি। ক্রিকেট খেলা দেখছো বা ফুটবল খেলার মধ্যে ফুটবল শট দিলে দেখছো এভাবে বেঁকে চলে যায়, বা মনে করো গুলি করলে কি এভাবে বেঁকে চলে যায়, তাই না? তো ক্রিকেট খেলার বল বা ফুটবল বা গুলি বা হচ্ছে তীর নিক্ষেপ করলে এভাবে চলে যায়। এই যে আমি ভূমির সাথে একটা কোণ করে কোনো বস্তুকে নিক্ষেপ করলাম, এটাকে বলা হয় প্রক্ষিপ্ত করা। তাহলে ভূমির সাথে নির্দিষ্ট কোণে কোনো বস্তু যদি প্রক্ষিপ্ত করি, যে কোনো দিকে হতে পারে, এটা হচ্ছে প্রাস। প্রাসে কিছু টার্ম আছে, যেমন যেখান থেকে নিক্ষেপ করছি আর যেখানে গিয়ে পড়ছে, এইখানে একটা আনুভূমিক দূরত্ব আছে না? আনুভূমিক দূরত্ব মানে মাটির দিকে যে দূরত্ব, এটাকে আমরা বলি প্রাসের পাল্লা। কি বলি আমরা? প্রাসের পাল্লা। ঠিক আছে, আনুভূমিক দূরত্ব আমরা বলি পাল্লা। এই যে বাতাসে সে যে এইভাবে গেল, বাতাসের যেই বেগটা, বাতাসে সে যে পথটা গেছে, এটাকে আমরা বলি উড্ডয়ন পথ। ঠিক আছে, একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করছিলাম, এই কোণের নাম হচ্ছে নিক্ষেপণ কোণ। আর একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছিলাম, এই বেগটা হচ্ছে নিক্ষেপণ বেগ। প্রাসের ক্ষেত্রে এই টার্মগুলা জানা থাকতে হবে। ঠিক আছে, সে আস্তে 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 এমন একটা বিন্দুতে আসলো, যেই বিন্দুর পরে সে আর উপরে ওঠে নাই, সে নিচে নামা শুরু করছে। এটা হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান। আমরা কিন্তু এটা বাস্তবে দেখতে পাই। মনে করো একটা ক্রিকেট খেলার বল তুমি শর্ট দিছো, ঠিক আছে, ক্রিকেট খেলতেছো, শর্ট দিছো, বল মনে করো উপরে উঠে পড়ছে, একটা নির্দিষ্ট অবস্থানে যায় বল কিন্তু আবার নিচে পড়ে যাবে। এই যে নির্দিষ্ট যে উপরে অবস্থানে গেছে, এর নাম হচ্ছে সর্বোচ্চ অবস্থান। এই তো সর্বোচ্চ অবস্থান প্রাসের ক্ষেত্রে। ঠিক আছে, আবার সে নিচে নামা শুরু করবে। এই কয়টা টার্ম তোমাকে জানা থাকতে হবে। তো এখন আমি কিছু বিষয় তোমাদের বলি। এই যে পাল্লা, প্রাসের পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কোণ মানে তো থিটা, জানোই। বেগ মানে হচ্ছে ভি, ভ্যালোসিটি। আচ্ছা, এবার আসো, এই প্রাসের যে কোনো একটা অবস্থান তুমি যদি নাও, মনে করো এই অবস্থানটা, মনে করো 2 সেকেন্ড পরে, প্রাসটা নিক্ষেপ করার পরে 2 সেকেন্ড পরে এখানে তার দুইটা বেগ পাওয়া যাবে। এই বেগটা তুমি যদি নাও, একটা হচ্ছে উপাংশ এক্স অক্ষ বরাবর, একটা উপাংশ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। মানে যে কোনো অবস্থানে তুমি যদি প্রাসের বেগটাকে ভাঙো, দুইটা উপাংশ পাবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। ঠিক আছে, তবে সর্বোচ্চ অবস্থান যেটা আছে, সর্বোচ্চ যে অবস্থানটা, এইখানে তুমি যদি প্রাসের বেগটাকে ভাঙো, শুধুমাত্র অনুভূমিক বেগটাই পাবা, উলম্ব বেগ পাবা না। কেন পাবা না? কারণ উলম্ব বেগ যদি থাকতো তাহলে সে তো আরও উপরে যাইতো। উলম্ব বেগ শেষ হয়ে গেছে, সর্বোচ্চ অবস্থানে আসছে, এই জন্য তার বেগটা তখন একমুখী হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হয় সর্বোচ্চ অবস্থানে প্রাসের গতি হচ্ছে একমাত্রিক, একদিকে, শুধু এক্স অক্ষ বরাবর, অনুভূমিক বরাবর। আর অন্যান্য জায়গায় প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। এর প্রশ্ন যদি আসে প্রাসের গতি কেমন, প্রাসের গতি দ্বিমাত্রিক, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকে। সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতি কেমন? একমাত্রিক। এটা ক্লাসের শুরুতে পড়াইছিলাম, এখন ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এই সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ উচ্চতা, এটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। সর্বোচ্চ উচ্চতাকে হাইট যেহেতু বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে,
তো এই প্রাসের ক্ষেত্রে আমাদের কিছু রিলেশন আছে, যেমন এই প্রাসের পাল্লার সাথে সর্বোচ্চ উচ্চতার রিলেশন আছে। যেমন এই প্রাসের তুমি যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করো, মানে বিষয় হচ্ছে এরকম, তুমি প্রাসটাকে, এটা তো 90 ডিগ্রি, তুমি মনে করো এই কোণে নিক্ষেপ করলা, কত কোণে? 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এই প্রাসের পাল্লাটা সর্বোচ্চ হবে। মানে বিষয় হচ্ছে এরকম, তুমি মনে করো ক্রিকেট খেলতেছো, তুমি যদি একটা বলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ি দিতে পারো, তাইলে তার সর্বোচ্চ দূরে সে যাবে। বুঝতে পারছো? 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে তার পাল্লা হবে সর্বোচ্চ, আর ম্যাক্স পাল্লা হবে কি? সর্বোচ্চ। ঠিক আছে? এবং এই সর্বোচ্চ পাল্লা হইলে তাদের একটা সর্বোচ্চ উচ্চতা আছে, এই সর্বোচ্চ উচ্চতা এর সাথে আর এর সম্পর্ক হবে r/4। যারা বুঝো নাই, মানে সে যতটুকু অনুভূমিক দিকে যাবে তার 1/4 হবে তার উচ্চতা। তুমি এটা চিন্তা করতে পারো এভাবে, মাপতে পারো এভাবে। এই দেখো 1 2 3 4, মনে করো এটা হচ্ছে কি h। তো দেখো 1 2 3 4, বুঝছো কি না? মানে যদি পাল্লা সর্বোচ্চ হয় তাহলে এই যে হাইট, এটা হবে পাল্লার 1/4 বা r=4h বলতে পারো। কখন? যখন 45 ডিগ্রি কোণে তুমি নিক্ষেপ করবা প্রাসটাকে। ঠিক আছে? ওকে। আর 90 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করো তাহলে তো উপরে এভাবে চলে যাবে। মনে করো তুমি যদি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করো কোনো প্রাসকে, 90 ডিগ্রি মানে কি এই দিকে, তখন কি সে একদম উপরে চলে যাবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। এই কয়টা জিনিস প্রাস থেকে তোমাকে জানতে হবে, বেসিক কথা। কি বললাম? এখানে সর্বোচ্চ অবস্থানে তার কি কি জিনিস হবে? তার গতি একমাত্রিক হয়ে যাবে। তারপর সর্বোচ্চ অবস্থানে তার হচ্ছে কি, তার গতিশক্তি বা গতিশক্তি অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে? কারণ কি, এরপরে সে তার দিকটা একমাত্রিক হয়ে যায়। তারপরে প্রাসের উপর কিন্তু একমাত্র যে ক্রিয়াশীল বল সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বল। অভিকর্ষজ ত্বরণের কারণে সে কিন্তু নিচে নামতেছে। আবার একমাত্র ক্রিয়াশীল বল কি? অভিকর্ষজ বল। ওকে, এই কটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে। তো চলো আমরা আবার কন্টেন্টে বা বইয়ে চলে যাই। খেয়াল করো, প্রাসের এখন তো সংজ্ঞাটা ক্লিয়ার। প্রাসের গতি উলম্ব তলে সীমাবদ্ধ। উলম্ব তলে মানে কি? সে যে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? দ্বিমাত্রিক গতি, একচক্ষ অক্ষ, দুইটা কথা বললাম। বক্রগতি, বাঁকা হয়ে যাচ্ছে। গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্তাকার। এই জিনিসটা একটু অনেকের কনফিউশন লাগতে পারে যে ভাইয়া ম্যাথে পড়ছি প্যারাবোলা মানে পরাবৃত্ত, তাহলে এখানে আবার অধিবৃত্তাকার লিখলেন কেন? এটা ইসাক স্যারের একটা ভুল, এবং এই ভুল কখনো কারেকশন করে নাই। তারা হচ্ছে প্যারাবোলাকে অধিবৃত্ত হিসেবে চালায় দিছে এতদিন। তো আসল কথা ইংলিশে যদি বলি এটা আসলে প্যারাবোলা। ঠিক আছে? তোমরা যারা প্যারাবোলা দেখছো, এটা হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে? তো এই প্যারাবোলার বাংলা পরাবৃত্তাকার হওয়ার কথা, বাট ইসাক স্যারের বই অনুসারে তুমি আনসার করবা অধিবৃত্তাকার। তাহলে যে প্রশ্ন আসে প্রাসের গতিপথ কেমন, ইংলিশে অপশন থাকলে প্যারাবোলা, বাংলায় থাকলে অধিবৃত্তাকার, দুইটাই থাকলে প্যারাবোলা দিবা। সমতরণ বিশিষ্ট, কারণ কি ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড, মাত্রই বললাম একমাত্র ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন হয় কেন? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগটা একমুখী হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় গতি একমাত্রিক হয়, মাত্রই বললাম। এবার আসো এখানে, পাল্লা সর্বাধিক হয় 45 ডিগ্রি কোণে। একটু আগে দেখাইছি, এই যে এইটা পাল্লা সর্বাধিক হয় 45 ডিগ্রি কোণে। গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ হবে 0। কেন? এই জিনিসটা একটু বুঝাই দিই। গতিপথের যে কোনো বিন্দুতে, মনে করো গতিপথের এই বিন্দুটাতে ত্বরণের আনুভূমিক উপাংশের কথা বলতেছি। তো ত্বরণ কোন দিয়ে কাজ করে? আমরা জানি অভিকর্ষ ত্বরণ কাজ করে জি নিচের দিকে। তাহলে এই ত্বরণের তুমি যদি একচক্ষ বা অনুভূমিক বরাবর উপাংশ নেও, তো মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে 0 হবে। বিষয়টা বুঝছো কিনা? ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, যার কারণে তুমি এটার অনুভূমিক বরাবর উপাংশটা 0 হবে। বেসিক কথা। এই জিনিসটা দেখো, নিক্ষেপণ কোণ যদি 76 ডিগ্রি হয় তাহলে সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা সমান হবে। এই জিনিসটা একটু মানে বেসিক কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করো। ম্যাথমেটিক্যাল বোঝার দরকার নেই, তুমি এমনি বোঝার চেষ্টা করো, ম্যাথমেটিক্যাল বোঝার দরকার নেই। ঠিক আছে? মানে ম্যাথমেটিক্যাল বুঝতে গেলে তোমার অনেক কাঠখড় পোড়াইতে হবে, বাট তুমি যে বেসিক থেকে বুঝো সহজ হবে। কীরকম? আমরা এখন 76 ডিগ্রি কথাটা বলতেছি। 76 ডিগ্রি কেমন? এটা 90 ডিগ্রি, এটা 45, তাহলে 76 হবে এরকম, এটা হবে 76। 76 তুমি যদি নিক্ষেপ করো তাহলে বিষয়টা এরকম হবে, এরকম হয়, পাঁচটা এইভাবে যাবে।
এরকম হইলে কি হয় দেখো তো, এটা হচ্ছে প্রাসের পাল্লা আর এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তুমি যে মেপে দেখো, দেখবা এইটা আর এইটা সমান লাগতেছে, রাইট? তো এই জিনিসটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ম্যাথমেটিক্যালে যাও না, তুমি বেসিক কনসেপ্ট থেকে বুঝতে পারবা যে কখন আর ইকুয়ালস টু এইচ হবে। আর ইকুয়ালস টু এইচ তখনই হবে যখন ৭৬ ডিগ্রি কোণে তুমি নিক্ষেপ করবা। এমনি বোঝা যায়, বুঝছো? কনসেপ্ট বেসিক থেকেই বোঝা যায়, এত ম্যাথ করা লাগে না মেডিকেলের জন্য এখানে। ওকে, ক্লিয়ার এই জিনিসটা? আশা করি সবাই বুঝছো। সর্বোচ্চ উচ্চতায় আমরা কি কি জিনিস পাই অলরেডি দেখলাম আমরা। দেখো, সর্বোচ্চ উচ্চতায় একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় এই যে এই জায়গায় বেগ এই দিকে আর অভিকর্ষ ত্বরণ তো সবসময় নিচের দিকে কাজ করতেছে, তাহলে বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত হবে? ৯০ ডিগ্রি। এই জিনিসটা দেখো এখানে লিখছি, সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি, বুঝছো কিনা? তো আমরা জানি যদি দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হয়, তাহলে ডট গুণন কি হয়? এ ডট বি সমান এ বি কস থিটা। তো কস ৯০ এর মান কত? 0। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে ডট গুণফল 0 হবে। তাই সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ ও ত্বরণের ডট গুণফল 0। সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0। কেন? কারণ বেগ শুধুমাত্র একদিকে কাজ করে, এক্স অক্ষ বরাবর কাজ করে, ওয়াই অক্ষ বরাবর বেগের কোনো উপাংশ নেই। সর্বোচ্চ উচ্চতা এইচ হলে আর সমান 4h যখন কোণ ৪৫ ডিগ্রি, এই যে এটা পড়াইছি। সর্বোচ্চ উচ্চতায় দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, মানে বেগ হয়ে যায় প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, বুঝতে পারছো? বেগ অর্ধেক হয়ে যাবে। এই জিনিসগুলো ক্লিয়ার? এই জিনিসগুলো দেখবা বইয়ে লেখা আছে, ঠিক আছে? আমি চিত্র থেকে একদম ক্লিয়ার করে দিছি, আশা করি বুঝছো তোমরা। দেখো, এই যে প্রক্ষেপণ বিন্দু, প্রক্ষেপণ পথ, ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু প্রক্ষেপণ কোণ ক্লিয়ার। প্রক্ষেপণ গতি যে এখানে যা যা আছে সব কিছু আমি পড়াই দিই, তুমি দেখতে পারো এখানে যা আছে সব কিছু পড়াই দিছি, ঠিক আছে? এখন রিডিং পড়লে পারবা ইনশাল্লাহ, রিডিং পড়লে এখন পেরে যাবে এগুলো। এই সূত্রগুলো নিয়ে আমি কথা বলতে চাই। এই সূত্রগুলো দেখো তো চেনা চেনা লাগে কিনা, এই সূত্রগুলো দেখো একটু চেনা চেনা লাগে কিনা। সর্বাধিক উচ্চতা এইচ সমান কি? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, তাই না? এই জিনিসটা একটু চেনা চেনা লাগে কিনা দেখো। আমরা একটু আগে সূত্র পড়ছিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি 2gh। এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে, ঠিক কিনা? মানে উলম্ব উচ্চতার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি গতির ক্ষেত্রে বলি, গতির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2as বলছিলাম। এই সূত্রটা মনে আছে সবার? এটাকে যদি আমি উচ্চতার সাথে কনভার্ট করি তাহলে কি দূরত্বের জায়গায় বা সরণের জায়গায় হবে এইচ উচ্চতা, ত্বরণের জায়গায় হবে অভিকর্ষ ত্বরণ 2gh প্লাস কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক কিনা? দেখো তো দুইটা কাছাকাছি লাগতেছে কিনা। এই এইচটাকে তুমি যদি এক পাশে রাখো, এইচটাকে তুমি যদি এক পাশে রাখতে চাও তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে? এই যে আমাদের ইউ স্কোয়ার, মানে এইটা দিয়ে পাশে চলে আসে ইউ স্কোয়ার আর জিএস চলে যাবে নিচে। দেখো তো কাছাকাছি লাগতেছে কিনা। কাছাকাছি, আচ্ছা এইচ তো রাখছে, জি চলে যাবে নিচে, জি চলে যাবে নিচে, কাছাকাছি লাগতেছে কিনা? কাছাকাছি সূত্র। তার মানে এই সূত্রগুলো থেকে এই সূত্রটা আসছে, ঠিক কিনা? এই সূত্রগুলো থেকে এই সূত্রটা আসছে। তোমার যদি এটা মুখস্থ থাকে তাহলে এটা মুখস্থ করা তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা লিখলাম যে তোমার যদি একটা মুখস্থ থাকে এটা তুমি আনসার করতে পারবে। এটা কি? প্রাসের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সূত্র। এখানে একটা কোণ থাকে, প্রাসের একটা কোণ থাকে আমরা জানি, তো এখানে সাইন স্কোয়ার থিটা আসছে। ভি স্কোয়ার বি নট স্কোয়ার মানে কি? আদিবেগ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এটা মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট বোঝাইলাম যে ওইখান থেকে সূত্রগুলো আসছে। এটা খুবই ইজি। এটা হচ্ছে বিচরণকাল। হোয়াট ইজ বিচরণকাল? বিচরণকাল জিনিসটা কি? নর্মালি চিন্তা করো, একটা বস্তু তুমি এখান থেকে নিক্ষেপ করছো, উপরে গেছে, এটাকে আমরা বলতেছি উড্ডয়নকাল। উপরে উঠছে, আবার সে নিচে নামতেছে, তাহলে এই যে টোটাল একবার উপরে উঠছে আরেকবার নিচে নামছে, এই পুরোটা সময় সে বাতাসে ছিল, সে বাতাসে বিচরণ করছে, এই জন্য এটা তার বিচরণকাল। আমি কথাটা আবার বলতেছি, একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করছো, সে আবার নিচে নামছে, উপরে নিক্ষেপ করার সময় এবং নিচে নিক্ষেপ করার সময় পুরোটা সময় সে বাতাসে ছিল, তাহলে এটা হচ্ছে তার বিচরণকাল, সে বাতাসে বিচরণ করছে। উপরে ওঠার ক্ষেত্রে সময় কি হবে? উপরে ওঠার ক্ষেত্রে সময় কি আমরা কি জানি? ইউ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। বস্তু উপরে ওঠার ক্ষেত্রে ইউ মাইনাস জিটি।
তাদিবেগ যদি শূন্য ধরি তাহলে আমাদের ভি ইকুয়ালস টু জিটি, টি ইকুয়ালস টু ভি বাই জি। এটা হচ্ছে উপরে ওঠার ক্ষেত্রে। আবার যদি নিচে নামার ক্ষেত্রে আবার কি ভি বাই জি, তাইলে টু ভি বাই জি, টু ভি বাই জি। আদি বেগ শূন্য না, শেষ বেগ শূন্য, শেষ বেগ শূন্য হবে, ঠিক আছে, শেষ বেগ শূন্য। তাহলে এখানে কী হবে আমাদের ইউ মাইনাস জিটি, ইউ টু ইউ বাই জি, ঠিক আছে, টু ইউ বাই জি। শেষ বেগ শূন্য কারণ সে মাটিতে চলে আসলে তার শেষ বেগ শূন্য হয়ে যাচ্ছে, উপরে উঠলেও সর্বোচ্চ উচ্চতায় তার বেগ শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য। তাহলে আমাদের কি বললাম, উপরে উঠা এবং নিচে নামার ক্ষেত্রে মোট সময় হচ্ছে টু ইউ বাই জি। এই যে দেখো একটা কোণ, তাই সাইন থিটা, আর বাকিটুকু দেখো সেম, টু ইউ বাই জি, টু ইউ বাই জি। ভি নট মানে হচ্ছে ইউ, ভি নট মানে আদিবেগ বা ইউ, তো টু ভি নট বাই জি, টু ভি নট বাই জি। বুঝতে পারছো এই সূত্রটা? এইটা আশা করি বুঝতে পারছো কোত্থেকে আসছে। আনুভূমিক পাল্লার সূত্রটা মুখস্থ রাখবা, ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। পার্থক্য হচ্ছে এখানে টু থিটা, এখানে থিটা দুইটা। এর আগে আমরা যতগুলো সূত্র পড়ছি সবগুলো থিটা একটা ছিল, এখানে থিটা দুইটা, টু থিটা, ঠিক আছে। এ হচ্ছে পড়া। আর সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কখন 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে, এটা তো বলছি অলরেডি। তাহলে 45 ডিগ্রি করে যদি নিক্ষেপ করি, দেখো কি বললাম, পাল্লা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি সাইন টু থিটা। তো যদি সর্বোচ্চ হয় তাহলে থিটা হবে কি 45 ডিগ্রি, সর্বোচ্চ পাল্লার ক্ষেত্রে থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কি হবে ইউ স্কোয়ার বাই জি, আর সাইন 90 এর মান কত, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 0 এর মান 0। তাহলে ইউ স্কোয়ার বাই জি, এই জিনিসটা এখানে লিখছে। এটা কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি সর্বোচ্চ আনুভূমিক পাল্লার সূত্র, ইউ স্কোয়ার বাই জি। আশা করি বুঝতে পারছো ওই পর্যন্ত, এখানে আর কিছু লাগবে না। আমরা নেক্সট চলে যাবো হচ্ছে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে। পরন্ত বস্তুর সূত্র আমি তোমাকে 2 মিনিটে পড়াবো, ঘড়ি ধরতে পারো। পরন্ত বস্তুর সূত্র এই যে দেখো 4h পড়াই দিয়েছি, আর ইকুয়ালস টু 4h কিন্তু অলরেডি পড়াইছি। এটা কিন্তু মেডিকেল আসছিল গত বছর, যে আর ইকুয়ালস টু 4h। তারপরে এখানে দেখো সর্বাধিক উচ্চতায় বা সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি কি হয়, প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। পড়াইছি না এটা, বলো পড়াইছি কি না? যে এই যে সর্বোচ্চ অবস্থানে যেহেতু তার বেগ অর্ধেক হয়ে গেছে, তার গতিশক্তিও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। পড়াইছি কিনা বলো? সর্বোচ্চ অবস্থানে আমি লিখে দিচ্ছি গতিশক্তি কি হয়, অর্ধেক হয়। এটা কিন্তু বলে দিয়েছিলাম। ওকে, এই জিনিসগুলো বুঝছো। আমরা এখন চলে যাব পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে। এখানে আসো, পরন্ত বস্তুর সূত্র আমি তোমাকে 2 মিনিটে পড়াবো। কিভাবে দেখো, কিছুই না। পরন্ত বস্তুর 3টা সূত্র আছে না, এই 3টা সূত্র কিছুই না, এতক্ষণ যা পড়ছো তাই। দেখো দ্বিতীয় সূত্রটা দেখো, তৃতীয় সূত্রটা দেখো, ভি সমানুপাতিক টি। বলো তো কোথায় পড়ছো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, পড়ছো কি না? ভি সমানুপাতিক টি পড়ছো। 3 নাম্বার দেখো, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, কোথায় পড়ছো? ভি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, পড়ছো। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমানুপাতিক টি স্কোয়ার। তো এস তো আমাদের কি সমতলে গতির ক্ষেত্রে, যদি উলম্ব বলি তাহলে এইচ, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। দেখো তো এই গতির সূত্রগুলো এগুলো না, মানে নিউটনের যে গতির 4টা সূত্র পড়ছি আমরা, ওই সূত্রটা এইটা কিনা বলো, সেম। তাইলে পরন্ত বস্তুর সূত্র আসলে আলাদা কিছু না, আমরা তখন যা পড়ছি তাই। তাহলে বেসিকটা কি, একটা বস্তু, দুইটা বস্তু মনে করো বায়ুহীন স্থানে তুমি নিছো, যেখানে বাতাসের কোনো বাধা নাই, তুমি যে ছেড়ে দাও, দুইটা বস্তু একই সময় মাটিতে পৌঁছাবে। তার মানে প্রথম সূত্র কি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, দুইজনের হাইট সমান, এইচ ইকুয়ালস টু এইচ, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কি, এই যে দুটা বস্তু যে ফালাইলাম, এদের বেগ সময়ের সমানুপাতিক, এই যে এই সূত্রটা নিউটনের গতি সূত্রের মধ্যে পড়ছি। আর 3 নম্বর সূত্র কি, এদের যে ফালাইছি এখান থেকে হাইট সময়ের বর্গের সমানুপাতিক, নিউটনের গতি সূত্র। এটাও আমরা পড়ছি নিউটনের গতি সূত্রে, এটাও পড়ছি। ইজি কিনা বলো? ইজি, এই পর্যন্ত কোনো ব্যাপার না। এই পরন্ত বস্তুর সূত্র 3টা মাত্র দেখলাম আমরা। এই 3টা সূত্র কে দিছে? গ্যালিলিও দিছে, এবং এর সত্যতা প্রমাণ করেন নিউটন। এই 2টা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, বিজ্ঞানীর নাম 2টা কিন্তু আলাদা। পরন্ত বস্তুর সূত্র কে দেন? উত্তর হচ্ছে গ্যালিলিও। পরন্ত বস্তুর সূত্র প্রমাণ করেন কে? আনসার হচ্ছে নিউটন। ঠিক আছে, গিনিও পালক পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করেন। তো গিনিও পালক পরীক্ষা করা হয় কোথা থেকে? 180 ফুট হেলানো টাওয়ার থেকে, 180 ফুট উচ্চতা একটা হেলানো টাওয়ার থেকে। শর্ত কি, বায়ুশূন্য স্থান থাকতে হবে, বাতাস থাকা যাবে না, আদিবেগ শূন্য, উচ্চতা একই হইতে হবে। এগুলো বেসিক কথা। এবার গুরুত্বপূর্ণ তথ্য দেখো, যেগুলো তোমাদের প্যাচ লাগে। দেখো মুক্তভাবে পরন্ত বস্তুর
1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে আমরা জানি h সমানুপাতিক t স্কোয়ার। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি হয় তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 1:4:9। ইজি, এটা সবাই পারে। ভুল হয় এই প্রশ্নটা আসলে, এটা মধ্যে আমি অ্যালার্ট লিখে দিলাম এবং আমি এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি। প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ড, এটা মানে কি? হোয়াট ইজ প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড? প্রথম সেকেন্ড মানে কি বুঝছো? মনে করো 1 সেকেন্ড গেল, সময় ঘড়ি যাচ্ছে, ঘড়ি কাটা, 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড গেল, 3 সেকেন্ড গেল, 4 সেকেন্ড গেল। এই যে এই প্রশ্নটা, এই প্রশ্ন মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু, 2 সেকেন্ডে কতটুকু, 3 সেকেন্ডে কতটুকু টোটাল। কিন্তু এই প্রশ্নটার মানে হচ্ছে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত, তৃতীয় সেকেন্ড। পার্থক্যটা বুঝছো কিনা? আগেরটা কি ছিল? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, মানে এই পর্যন্ত পুরোটা পুরোটা পুরোটা। আর এখানে কি? শুধুমাত্র এইটুকু, ফার্স্ট সেকেন্ড, তম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, শুধু এইটুকু, তৃতীয় সেকেন্ড। পার্থক্যটা বুঝছো? তাহলে এই তম সেকেন্ড একটা সূত্র আছে, তম সেকেন্ড একটা সূত্র আছে। কি সূত্র? STH equals to HTH equals to U plus half A 2T minus 1, এ হচ্ছে সূত্র। তম সেকেন্ড ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে U plus half A 2T minus 1। তো এই ক্ষেত্রে যেহেতু পরন্ত বস্তু সবারই তো আমাদের কি অভিকর্ষ ত্বরণ সমান হবে, আদিবেগ সবগুলা ক্ষেত্রে কি সমান হবে, জাস্ট পার্থক্য করবে এই 2T minus 1 জায়গাটা। তাহলে এই হচ্ছে আমাদের আসল জায়গা যেখান থেকে আনসার আসবে, 2T minus 1। তে মান বসায় দাও। যদি আমি ফার্স্ট সেকেন্ডের কথা বলি তো 2 × 1 - 1, তাহলে 1। যদি আমি সেকেন্ড সেকেন্ডের কথা বলি 2 × 2 - 1, 2 × 2 - 1 মানে কত? 3। থার্ড সেকেন্ডের কথা যদি বলি 2 × 3 - 1 মানে কত? 5। তাহলে 1 3 5। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয়, মাথায় রেখো। পরন্ত বস্তুর গতিপথ সরল রৈখিক, এটা মাথায় রাখবা, দুইটা একই সাথে পড়তেছে। আর প্রাসের গতি কিন্তু প্যারাবোলা বা অধিবৃত্তাকার। মুক্তভাবে পরন্ত বস্তুর গতি একমাত্রিক সুষম গতির উদাহরণ, একমাত্রিক সুষম গতি এভাবে পড়তেছে। একই পাথরখণ্ডকে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তোলো, এর উপর দুইটা বল ক্রিয়া করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, এবার দেখো আমি প্রাসের ক্ষেত্রে একটা তথ্য তোমাদের দিছিলাম যে প্রাসের গতি কেমন, প্যারাবোলা বা অধিবৃত্তাকার। আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে তথ্য দিয়েছি একটা, যে পরন্ত বস্তুর সূত্র কেমন, পরন্ত বস্তুর গতি কেমন, সরল রৈখিক। এই যে সরল রৈখিক। এখন আমি একটা প্রশ্ন তোমায় যদি করি, তোমরা সবাই কমেন্টে আনসার করবা, একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গতি কেমন? কি বললাম কথাটা? একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গতি কেমন, প্যারাবোলা, অধিবৃত্তাকার নাকি সরল রৈখিক? এটা তোমরা কমেন্টে আনসার করবা। যারা ক্লাস করতেছো কমেন্টে আনসার করবা সবাই। আরেকটা জিনিস আমি এখানে পড়ায় দিই, প্রাস থেকে আরেকটা এক্সট্রা জিনিস পড়ায় দিই। মনে করো দুইটা প্রাস, ঠিক আছে, মনে করো দুইটা প্রাস। এই প্রাস 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, আর এই প্রাস মনে করো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। ঠিক আছে, এই প্রাস এটার মধ্যে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, এই প্রাসটা মনে করো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের প্রতি প্রশ্ন আমি জিজ্ঞেস করি, এটা এই দুইটার ক্ষেত্রে কোন জিনিসটা সমান হবে? প্রশ্নটা বুঝছো কিনা? একটা মানে দুইটা প্রাসের ক্ষেত্রে একটাকে আমি 30 ডিগ্রি করে নিক্ষেপ করছি, আরেকটা হচ্ছে আমি 60 ডিগ্রি করে নিক্ষেপ করছি। এই দুইটা প্রাসের ক্ষেত্রে কোন কি সমান হবে? সর্বোচ্চ উচ্চতা সমান হবে নাকি আনুভূমিক পাল্লা সমান হবে? কি সমান হবে? এই জিনিসটা তোমরা খুঁজে বের করবা। এটা আমাকে কমেন্টে আনসার করবে। দুইটা প্রশ্ন তোমাদের করছি। একটা হচ্ছে দুইটা প্রাসের ক্ষেত্রে আদিবেগ যদি সমান থাকে, দুটো অবশ্যই আদিবেগ সমান বলছি। ঠিক আছে, আদিবেগ ভি যেটা নিক্ষেপণ যে বেগ এটা সমান। ঠিক আছে, নিক্ষেপণ বেগ যদি সমান হয় কি সমান হবে? সর্বোচ্চ তো সমান হবে নাকি পাল্লা সমান হবে? কি সমান হবে? ঠিক আছে, আনসার করবা। ওকে, আর একটা তো বললাম এখান থেকে। তাহলে আমাদের এই জিনিসটা পড়া শেষ। এবার আমাদের পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। খেয়াল করো সবাই, আমাদের ক্লাস শেষের দিকে
বেশি সময় লাগবে না, এই জিনিসগুলো খুবই ছোটো ছোটো টপিক, অল্পতেই শেষ হয়ে যাবে। আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলছি, এগুলো এখানে রিলেট করব শুধু। সুষম বৃত্তীয় গতি কি? কৌণিক সরণ, আমরা সরণ ত্বরণ পড়ছি না, এটার সাথে রিলেট করবো এটা জাস্ট। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এবং কেন্দ্রমুখী ত্বরণ। সবার আগে আমরা সুষম বৃত্তীয় গতিটা দেখি। সুষম বৃত্তীয় গতিটা দেখি, জিনিসটা কি দেখো। একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা বস্তু মনে করো এটা কেন্দ্র, সে বৃত্তাকার পথে ঘুরতেছে। তো বৃত্তাকার পথে সে যদি সমদ্রুতিতে ঘূর্ণায়মান থাকে, সমদ্রুতি মানে কি? তার বেগ সেম, মানে তার দ্রুতি যেটা 5 মিটার পার সেকেন্ড, এই পরিমাণ দ্রুতি নিয়ে সে ঘুরতেছে। প্রশ্ন হচ্ছে তার মধ্যে তো সমদ্রুতি বিদ্যমান, ঠিক কিনা? কারণ সে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, কিন্তু তার কিন্তু বেগটা সমবেগ হবে না। কেন হবে না? কারণ তার দিক তো চেঞ্জ হচ্ছে। বেগের আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের মানও থাকে, বেগের দিকও থাকে। বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, তখন তার বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে তখন তার বেগের মান ফিক্স থাকলেও দিক কিন্তু চেঞ্জ হয়। কারণ আমরা জানি দিক কি? স্পর্শক বরাবর ক্রিয়া করে, মান সেম থাকলেও তার দিক কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যেহেতু তার দিক কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তার মানে তার বেগ কিন্তু সমবেগ হবে না, সমদ্রুতি হবে। তুমি সমদ্রুতি বলতে পারবা, কিন্তু সমবেগ বলতে পারবা না, ঠিক আছে? ওকে, সমকৌণিক বেগ বলতে পারবা, যেহেতু সে কৌণিক বেগ নিয়ে কোণে ঘুরতেছে। ওকে, এক্ষেত্রে কিন্তু কৌণিক ত্বরণ শূন্য হবে, ঠিক আছে? কৌণিক ত্বরণ শূন্য হবে, যেহেতু কি সে, আমরা যতই বলি যে সমদ্রুতি, কিন্তু সমবেগ তো আর না। ওকে, এই হচ্ছে কথা। কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে ক্রিয়া করে বলো তো সবাই? কেন্দ্রমুখী ত্বরণ সবসময় কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তার মানে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। এই জিনিসটা সবাই ভুল করে, সবাই এই জায়গাটায় ভুল করে যে কৌণিক ত্বরণ শূন্য কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে কৌণিক ত্বরণ, আমরা একটু পরে কৌণিক ত্বরণ টপিকটা দেখবো, যে কৌণিক বেগ ডিভাইডেড বাই সময়, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। ওকে, তো কৌণিক ত্বরণ শূন্য কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু থাকবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, কেন্দ্রমুখী বলের কথা আমরা একটু পরে দেখব, এখানে আর কিছু লাগবে না। এইখানে চলে আসো, সব এখানে চলে আসো। সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তু ত্বরণ থাকে না, এই লাইনটার মানে কি? মনে করো সুষম দ্রুতিতে মানে সমবেগে, এটা ক্লাসের শুরুতে বুঝাইছিলাম। সমবেগে মানে সুষম দ্রুতিতে সরল পথে যখন চলমান থাকে কোনো বস্তু, তখন কিন্তু তার ত্বরণ থাকবে না। কেন থাকবে না? ত্বরণ এ সমান v/t, যেহেতু বেগটা সমবেগ, ত্বরণ হবে শূন্য। কিন্তু বৃত্তাকার পথে যদি সুষম দ্রুতিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকবে। কেন থাকবে? এখানে কেন ত্বরণ থাকবে? কারণ তার বেগ তো কি চেঞ্জ হচ্ছে না, বেগ তো চেঞ্জ হচ্ছে, কারণ কি দিক চেঞ্জ হচ্ছে। আমি কথাটা বুঝতে পারছি কিনা? এই লাইনটা বুঝতে পারছি কিনা? বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে। কেন থাকে? ত্বরণটা কেন থাকে? কারণ কি তার বেগের মান ফিক্স থাকলেও দিক কিন্তু চেঞ্জ হচ্ছে, এই জন্য ত্বরণ থাকবে। বুঝতে পারছো? ওকে, বেগের মান অপরিবর্তিত থাকে কিন্তু অভিমুখ বা দিকটা চেঞ্জ হয়। এই কথাগুলোই বললাম এতক্ষণ। কোনো বিন্দুতে বেগের দিক ওই বিন্দুতে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর, এই যে স্পর্শকগুলো যে আঁকলাম একটু আগে, ঠিক আছে? অসম দ্রুতিতে বা অসম কৌণিক বেগে ঘুরতে থাকলে স্পর্শী ত্বরণ, কৌণিক ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণ থাকে। ওকে, কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু থাকে। এই কেন্দ্রমুখী ত্বরণের কথা আমরা এখানেও লিখছিলাম। আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক সরণ, এই টপিকগুলো। কৌণিক সবগুলো একসাথেই দেখব। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। মনে করো এটা একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে এইখান থেকে এই পর্যন্ত একটা বস্তু আসলো, এ থেকে বি পর্যন্ত। তো আমরা কেন্দ্রের সাথে যদি কানেক্ট করি, এটা একটা কোণ থিটা। আমরা এতক্ষণ রৈখিক পথের ক্ষেত্রে পড়তেছিলাম, এইখান থেকে এই পর্যন্ত রৈখিক দূরত্ব যদি ডি হয়, এই ডিটাকে যদি আমি টি দিয়ে ভাগ করি, সেটা হবে কি দ্রুতি।
আর এটা যদি সরণ হয়, সরণকে 2টি দিয়ে ভাগ করে সেটা হবে বেগ, ঠিক কিনা? এইবার আমরা দেখতেছি এটা রৈখিক পার হয়ে আমরা কৌণিকে চলে আসছি, সব কিছু এখন কৌণিক, ঠিক কিনা? সব কিছু এখন কি কৌণিক। তাহলে এটা যদি কৌণিক হয় তাহলে এটা কি হবে? কৌণিক সরণ। এ থেকে বিতে আসছে মানে কি? কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ একক কি? রেডিয়ান। চিন্তা করো তো, এইখান থেকে ঘুরে যদি এখানেই ফেরত আসে তো কত হবে? পূর্ণ ঘূর্ণনে 2 পাই রেডিয়ান। তাহলে আমি যদি প্রশ্ন করি 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, কীভাবে বের করবো বলো তো? 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? পুরোটা কি 360 ডিগ্রি না? 360 ডিগ্রি না? তাহলে আমি বলতে পারি 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান সমান 360 ডিভাইডেড বাই 2 পাই, ভাগ করলে হবে 57.3 ডিগ্রি। এটা মুখস্থ, পরীক্ষা আসে। ভাগ করলে হবে 57.3 ডিগ্রি, ঠিক আছে? কথাটা বোঝাতে পারলাম কি না? উল্টা করে যদি আমি একই প্রশ্ন উল্টা করে জিজ্ঞেস করি 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, বুঝো কিন্তু এই প্রশ্ন উল্টা করে জিজ্ঞেস করে পারি কিন্তু যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে কীভাবে বের করবো? 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান 2 পাই ডিভাইডেড বাই 360 এত রেডিয়ান। এই মানটা মুখস্থ রাখবা, পরীক্ষা আসে। এই মানটা কত? 0.0175 রেডিয়ান। তুমি ভাগ করলে আসবে 0.0175 রেডিয়ান। এখানে আমি দুইটা মান পড়াইলাম, এইটা আর হচ্ছে এইটা। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 0.0175 রেডিয়ান। এই কৌণিক সরণ থেকে এই প্রশ্নগুলো আসে। কৌণিক সরণে একক কি? রেডিয়ান, ঠিক আছে? এবার আমরা যাব কৌণিক বেগে, ঠিক আছে? কৌণিক বেগে আসতেছি, খেয়াল করো। কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে এই যে থিটা, প্রতি একক সময়ে যে কৌণিক সরণ, প্রতি একক সময়ে যে কৌণিক সরণ তার নামে হচ্ছে কি? কৌণিক বেগ বা ওমেগা, ঠিক আছে? এখন এই কৌণিক বেগ থিটা হইতে পারে 2 পাই, হইতে পারে 2 পাই। 2 পাই মানে কি? পুরোটা একবার ঘুরে আসলে, ঠিক কিনা? পুরোটা যদি একসাথে ঘুরে আসে তখন তাকে আমরা কি বলবো? যেখান থেকে শুরু করছে ওইখানেই ঘুরে আসছে, তাকে আমরা পর্যায়কাল বলি। তখন সূত্র হবে 2 পাই বাই টি। 2 পাই বাই টি। আবার আমরা জানি যে কম্পাঙ্ক n সমান 1 বাই টি, এটাকে এভাবে বলা যায় 2 পাই n। এই n মানে কি? এই 1 বাই টি। বুঝতে পারছো কাহিনী? তাহলে এই কৌণিক বেগ ওমেগার কয়েকটা সূত্র আছে। থিটা বাই টি, 2 পাই বাই টি, 2 পাই এন, 2 পাই এন বাই টিও বলা যায়। n বার ঘুরলে, মনে করো সে একবার না ঘুরে অনেকবার ঘুরলো, তো 2 পাই এন বাই টি, এটাও কিন্তু আরেকটা সূত্র। এই কৌণিক বেগ ওমেগার একক কি হবে? থিটার একক হচ্ছে রেডিয়ান, সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। মাত্রা কি হবে? কোণের কিন্তু দ্বিমাত্রিক যে কোণ এটা কিন্তু মাত্রা নাই, এটা কিন্তু মাত্রা নেই, মাত্রাহীন রাশি। তার মানে এই যে কৌণিক সরণ এটার একক রেডিয়ান কিন্তু মাত্রাহীন, সে কিন্তু মাত্রাহীন। তাহলে এটার মাত্রা কি হবে? এল কিন্তু আসবে না, শুধু টি ইনভার্স 1। মাত্রা কি হবে? শুধু টি ইনভার্স 1। কথা ক্লিয়ার? এবার যাব কৌণিক ত্বরণের ক্ষেত্রে। ইজি, কৌণিক ত্বরণ আরো ইজি। কৌণিক ত্বরণ আরো ইজি। কিরকম? প্রতি একক সময়ে যে কৌণিক বেগের পরিবর্তন তার নাম হচ্ছে কৌণিক ত্বরণ আলফা। একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি হবে? টি ইনভার্স 2। ওকে, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণে কিন্তু সম্পর্ক আছে, আমি দেখাই দিচ্ছি। দেখো, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ঠিক আছে? আবার যেটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, যদি হয় আলফা তাহলে এ ইকুয়ালস টু আলফা আর। এগুলো আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে বিস্তারিত দেখবো ইনশাল্লাহ, এটা নিয়ে এখন টেনশন নেই, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যায় আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। তো কি পড়লাম আমরা এই পর্যন্ত? কৌণিক সরণ পড়লাম, কৌণিক বেগ পড়লাম, কৌণিক ত্বরণ পড়লাম, এদের একক মাত্রাগুলো পড়লাম এবং রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক দেখছি। ভি ইকুয়ালস টু ওমেগা বা ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর। ওকে, তো এটা নিয়ে প্যারা নেই। নেক্সট আমাদের লাস্ট টপিক এখান থেকে, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ।
নেক্সট লাস্ট টপিক হচ্ছে আমাদের এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বোঝার জন্য দেখো, একটা বৃত্তাকার পথে যখন ঘূর্ণায়মান থাকে, একটা এম ভরের বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে, তার কেন্দ্রের দিকে মনে করো তুমি হাতে সুতা বেঁধে ঘোরাচ্ছ, তা হাতের দিকে একটা টান কাজ করে না, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল এফসি, ঠিক আছে, সেন্টিপিটাল ফোর্স। তো এই একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে। তো কেন্দ্রমুখী বল যেটা সেন্টিপিটাল ফোর্স আমরা হচ্ছে এফসি দ্বারা প্রকাশ করি। তো এফসি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, হচ্ছে সূত্র এম ভি স্কোয়ার বাই আর। এখন এই যে আমরা জানি কি বল এফ সমান কি এম এ, জানি কি না, এফ সমান কি এম এ, তাহলে এই এসি মানে কি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ সমান হবে কি এম ভি স্কোয়ার বাই আর, এম এম কাটা, তাহলে এসি সমান ভি স্কোয়ার বাই আর। এই দুইটার যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, যে কেন্দ্রমুখী বল অথবা কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, এখানে আরেকটু বাড়ানো যায়, কীভাবে বাড়ানো যায় এটাকে আমরা শিখছি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, এখান থেকে বলা যাবে এফ সি ইকুয়ালস টু এম ওমেগা আর স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে বলা যাবে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর, কাটাকাটি করলে এম ওমেগা স্কোয়ার আর। আর এসি বা কেন্দ্রমুখী ত্বরণ বললে শুধু ওমেগা স্কোয়ার আর, মানে এমটা কেটে যাবে। এই জিনিসগুলো বুঝাইতে পারলাম কিনা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করলে ভুলে যাবা, বের করবা পরীক্ষা হলে যে এম ভি স্কোয়ার বাই আর, ভি এর জায়গায় ওমেগা বসাই দিলাম, শেষ। ঠিক আছে, ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়ি কাটার ক্ষেত্রে আমাদের এটা ঘড়িতে কয় ধরনের কাঁটা আছে, লম্বা যে কাঁটাটা, লম্বা যে কাঁটাটা এটা কি সেকেন্ডের কাঁটা, তারপরে মিডিয়াম কাঁটাটা কি মিনিটের কাঁটা, সবচেয়ে ছোটো কাঁটাটা কি ঘন্টার কাঁটা। ঠিক আছে, ঘড়ি দেখলে আমরা বুঝতে পারবো। আমার ঘড়িতে এখানে 4টা কাঁটা, একটা হচ্ছে অ্যালার্মের কাঁটা, ঠিক আছে, আমি দেখাচ্ছি এখানে সবচেয়ে বড় যে নড়তেছে এভাবে সেকেন্ডের কাঁটা, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এটা মিডিয়াম, এটা হচ্ছে মিনিটের কাঁটা। সবচেয়ে ছোটো এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে। আবার আর আমার ঘড়িতে 4টা, কারণ কি আরেকটা হচ্ছে অ্যালার্মের কাঁটা। আচ্ছা ঠিক আছে, তো এই ঘড়ির দেখো 12 ঘন্টায় কিন্তু একবার কাঁটা একবার ঘুরে আসে, ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিটে একবার ঘুরে আসে, ঠিক কিনা, 12 থেকে শুরু করে 12 থেকে 60 মিনিটে ঘুরে আসে। আর সেকেন্ডের কাঁটা কি 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। তো আমরা এই ঘড়ির কাঁটার ক্ষেত্রে কৌণিক বেগ যদি জিজ্ঞেস করি, কীভাবে বের করবো? কৌণিক বেগ ওমেগা সমান কি, যে একবার ঘুরে আসতে আমাদের কি যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, একবার ঘুরে আসতে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আর উপরে হচ্ছে 2π, ওমেগা সমান 2π/t, সবাই জানি, এটাকে পড়ছি, ওমেগা সমান 2π/t। এখন আমি যদি সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে বলি, সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে ওমেগা এস মানে সেকেন্ডের কাঁটা, তো 2π কত হবে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে, 60 সেকেন্ডে একবার সে ঘুরে আসে, তার মানে 2π/60, 60 সেকেন্ডে, তার মানে π/30 রেডিয়ান পার সেকেন্ড। আমি সেকেন্ডের সাপেক্ষে বের করছি তাই রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? আমি সেকেন্ডের সাপেক্ষে বের করছি তাই রেডিয়ান পার সেকেন্ড। এখন যদি আমি মিনিটেরটা বের করি, মিনিটেরটা কি হবে, ওমেগা এম মানে মিনিটের কাঁটাটা বের করতেছি, 2π সে কিন্তু 60 মিনিট একবার ঘুরে আসে, 60 মিনিটে, 60 মিনিটে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 60 × 60, 60 মিনিটে 60 সেকেন্ড করে 3600 সেকেন্ড। তাহলে কি হবে, π/1800 রেডিয়ান পার সেকেন্ড হবে কি না? এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। যদি আমি মিনিটে বলতে চাই, রেডিয়ান পার মিনিট যদি বলতে চাই, 2π/60 মিনিটে ঘুরে আসে, তাহলে তখন কি হবে, π/30 রেডিয়ান পার মিনিট। কথাটা বুঝতে পারলাম কিনা? একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর একটা হচ্ছে রেডিয়ান পার মিনিট। অপশন বুঝে আনসার করবা, এটা সব জায়গায় কিন্তু আসে পরীক্ষায়, এগুলো সব জায়গায় পরীক্ষায় আসে। এবার আসো ঘন্টার কাঁটা। আবার ঘন্টার কাঁটা কিন্তু 24 ঘন্টায় না, অনেকে ভুল করে, 24 ঘন্টা না কিন্তু 12 ঘন্টা একবার ঘুরে আসে, 12 ঘন্টায় কিন্তু একবার ঘুরে আসে। ওকে, তাহলে আমি W(h) যদি বলি, তাহলে 2π/12 ঘন্টা, 12 × 1 ঘন্টায় 3600 সেকেন্ড, ঠিক আছে, 1 ঘন্টা 3600 সেকেন্ড, এতক্ষণে এত সেকেন্ড একবার ঘুরে আসে। বুঝতে পারছো? যদি আমি সেকেন্ডের কাঁটা বলি তাহলে কি, যদি আমি মানে ঘন্টার কাঁটা বলি তাহলে এতক্ষণ একবার ঘুরে আসে।
এটা হচ্ছে পার সেকেন্ড, রেডিয়ান হিসাব করলে রেডিয়ান পার সেকেন্ড পাবা। কিন্তু নর্মালি এটা অনেক বড় মান, মানে 12 ঘন্টা 3600 সেকেন্ড, তাই এটা সেকেন্ডে আসে না। কিসে আসে? মিনিটে আসে। এটা মিনিটে আসে। কীরকম? 2π/12 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 12 ঘন্টায় যত হয়, তাহলে এটা কত হয় দেখো, 2π/ আমি যে ভাগ করি 6 12 72 মানে 720 মিনিট, তার মানে π/360, π/360 রেডিয়ান পার মিনিট। এটা পরীক্ষায় আসে, ঘন্টার কাটার ক্ষেত্রে এইটা আসে, অথবা রেডিয়ান পার আওয়ারও আসে, 2π/12 দিয়ে আওয়ার দিয়েও আসে। তাহলে এই যে ঘন্টার কাটা পড়াইছি, বুঝতে পারছো? ঘড়ি ক্লিয়ার? যদি ঘড়ি ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে, যদি ঘড়ি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। গতিবিদ্যা আমরা আজকের ক্লাসে এই যে দেখো পরন্তপদ সূত্র তো পড়ছি একটু আগে, এবং লাস্টে আমরা কিন্তু গতি রিলেটেড, ঘূর্ণন গতি রিলেটেড যা কিছু ছিল সব কিন্তু পড়া শেষ। সুষম বৃত্তীয় গতি আমরা পড়ছি, ঠিক আছে, সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। বৃত্তাকার পথে সমদ্রুতে চলমান বস্তুর ত্বরণ কেন থাকে আমরা কিন্তু বলছি। ওকে, এই দেখো বৃত্তাকার পথে বৈশিষ্ট্য, সমদ্রুতি বিদ্যমান, সমকৌণিক বেগ বিদ্যমান, কৌণিক ত্বরণ শূন্য। কেন কৌণিক ত্বরণ শূন্য সেটা কিন্তু বলছি, কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু থাকে, ঠিক আছে। কৌণিক ত্বরণ শূন্য কিন্তু মাথায় রাখবা। সমকৌণিক বেগ আছে কিন্তু কৌণিক ত্বরণ কিন্তু শূন্য। ওকে, তারপর আমরা কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণে কিন্তু ক্লিয়ার করছি। আমাদের এই রাশিগুলো কিন্তু আমরা সূত্রগুলো আজকে পড়ছি। তো ক্লাসের স্লাইড যদি দেখাই দিই তোমাদের, ক্লাসের স্লাইডটা যদি দেখাই দিই, আমরা আজকে কী কী পড়লাম, গতিবিদ্যা শুরুতে কী কী পড়তে হবে দেখাইছি তোমাদের। প্রসঙ্গ কাঠামো একদম ব্যাখ্যা করে উদাহরণ সহ পড়াইলাম। সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ রাশিগুলো পড়াইছি। আপেক্ষিক গতি সূত্রগুলো দেখাইছি, প্রাস পড়াইছি, প্রাসের A to Z পরন্ত বস্তুর সূত্র, তারপর হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো দেখাইছি। লাস্টে হচ্ছে ঘড়ির কাটা। ওকে, তো আশা করি এটা থিওরি যা যা আছে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এতের জন্য আলাদা ক্লাস তো হবে। আসসালামু আলাইকুম।